যে মেনুটা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয়? টপ মেনু বলা হয় আর এটাকে মেইন মেনু বলা হয়। দুইটা মেনু কখনোই আমরা ব্যবহার করব না। যদি আমরা একটা মেনু রাখতে চাই তাহলে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনু থেকে আমরা হচ্ছে শুধুমাত্র মেইন মেনুটাকে রাখবো, টপ মেনুটা আমরা সিলেক্ট দিব না। তাহলে আর এই প্রবলেমটা হবে না। পাশাপাশি আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টে কোনো ফিচারস ইমেজ নাই। আমি গত ক্লাসে দেখাইছিলাম, আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, এই যে আমার ওয়েবসাইটে এখানে যখন আমি একটা পোস্ট করছিলাম, আমি এখানে একটু লিখতে, এই যে পোস্টটা করছিলাম আমি আমি যদি এডিটে যাই তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে। এই যে দেখেন আমি একটা ফিচারস ইমেজ দিছিলাম যে পোস্ট করার সময়, যেটাকে থাম্বনেল ইমেজ হিসেবে যেটা কাজ করবে। সো এটাও কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই থাম্বনেল ইমেজটা না দিলে এই সরাসরি কিন্তু আমি যদি আমার ওয়েবসাইটের ব্যাক ফ্রন্ট এন্ডে যাই তাহলে এই যেভাবে ইমেজটা দেখা যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে কে দিছেন দেখি। স্যার আমারটা দেখেন, হ্যাঁ মাসুম ভাইটা তো দেখলাম। স্যার জুমে রেকর্ড দিলে ভালো হয়, আশেপাশের নয়েজ আসে না। আহ, স্যার কারেন্ট নেই, গতকাল থেকে হোমওয়ার্ক করতে পারি নাই, মোবাইল দিয়ে ক্লাসে জয়েন হয়েছি। স্যার আমিও করছি, গ্রেট। আচ্ছা আনিকা আপনারটা একটু দেখি। প্যাট স্টোরি, আচ্ছা এই যে আপনি একটা ভালো জিনিস নিয়েছেন, হ্যাঁ। প্যাট, ডগ, তারপর হচ্ছে আহ এনিমেল, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। এগুলো নিয়ে কাজ করলে মোটামুটি মার্কেটে ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, এই যে আপনার থিমটাও সুন্দর হয়েছে। তার এই পেট গুলা কিন্তু আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু বর্তমানে ধরেন যদি আপনি একটা ওয়েবসাইট খুব ভালো রিচ করাইতে পারেন তাহলে এইসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আমি নিজেও কিন্তু ড্রপ শিপিং করি। আহ সাধারণত এই যে ক্যাট নিশ নিয়ে, তারপর হচ্ছে ডগ নিশ নিয়ে, যারা ডগ পছন্দ করে, যারা ক্যাট পছন্দ করে, হ্যাঁ তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট, মানে এখন বলতে পারেন প্রোডাক্ট গুলো কি, ধরেন একটা টি শার্টের মধ্যে ক্যাটের ইমেজ দেওয়া, বা একটা ফোনের আমরা যে ব্যাক কভার ব্যবহার করি সেই ব্যাক কভারে ধরেন একটা বিড়ালের ছবি দেওয়া, এইসব প্রোডাক্ট গুলো খুব ভালো চলে। এখন কোথায় চলে এগুলো? এগুলো কিন্তু বাংলাদেশে তেমন একটা চলে না। জি এগুলো স্যার। আপনারা ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশে এই ধরনের প্রোডাক্ট খুব নরমালি সেল করা যায় ইজি। ভালো হয়েছে, আপনারটা সুন্দর হয়েছে। এখানে আম, যদি যাই, প্যাট আর ক্যাট, স্যার মানে মেনুটা ক্যাটাগরি আমি অ্যাড করলাম, কিন্তু এখানে কেন যেন ওই ক্যাটাগরি গুলো আর শো করলো না। মানে এই থিমেরই এখন এরকম নাকি? হতে পারে, হতে পারে মাঝে মাঝে কিছু থিমের কারণে হয়। এই যে ক্যাটাগরি এখানে আসছে, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি নিচে দেখাচ্ছে। আর মেনু বার দেখেন, একটু কাস্টমাইজেশনে গিয়ে মেনু বার তৈরি করা যায় কিনা, মেনু বারটা সামনে নিয়ে আসা যায় কিনা। মেনু বার অবশ্যই আনতে পারবেন, এখানে একটু ঘাটাঘাটি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সুন্দর, এই থিমটা ভালো। খারাপ লাগতেছে না, ভালোই হচ্ছে। ব্লগের জন্য ভালো, হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, তো এরপরে দেখি আর কি কি করছেন এখান থেকে। আমরা একটু মেসেজ দেখি। নাইস ব্লগিং সাইট, হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওনারটা। তারপর হচ্ছে এ কে আরিফুল খান। আচ্ছা, আপনারা আরো অন্য কোনো থার্ড পার্টি হয়তো বা ব্যবহার করছেন এক একজন। তো প্রথমে এখানে আসবো, এখান থেকে আমরা প্রথমে যেখানে আমরা পেজটা তৈরি করেছিলাম হোম পেজে, সেখানে একটু আমাদের চলে যেতে হবে। এই যে পেজ থেকে আমরা অল পেজে যাব। এখান থেকে হোম নামে যে পেজটা আছে আমরা এটাকে একটু এডিট করব। কারণ হোম পেজে তো নর্মালি আমরা সরাসরি পোস্ট করি না, হোম পেজটাকে আমাদের ওকে করতে হবে যেন আমরা যে পোস্ট গুলো করতেছি এগুলো যেন বাই ডিফল্ট হোম পেজে আমাদের এখানে চলে আসে। তাহলে এই যে হোমে আসলাম, হোমে আসার পরে এই যে পেজ ক্রিয়েশন আমরা যেটা করলাম, এখানে এডিটে চলে আসলাম। এখানে আসার পরে এই যে ডান পাশে এখানে লেখা আছে টেমপ্লেট, এই টেমপ্লেটে এখানে লেখা আছে ডিফল্ট টেমপ্লেট। আমরা এখানে ডিফল্ট টেমপ্লেটটা রাখবো না। এখান থেকে আমরা এই যে ম্যাগাজিন হোম পেজ এটাকে আমরা সিলেক্ট করে দিব, দিয়ে জাস্ট এখানে আমরা সেভ দিব, দিলাম। তাহলে প্রথম কাজ কি? পেজে আসা, পেজে এসে পেজটাকে আমরা এডিট করলাম এবং আমরা টেমপ্লেটটাকে এডিট করে বাই ডিফল্ট থেকে আমরা নিয়ে আসলাম ম্যাগাজিন হোম পেজ। তারপর আমরা আবার ব্যাক এন্ডে চলে যাব। ব্যাক এন্ডে গিয়ে আমরা একটু সেটিংস এ চলে যাব। সেটিংস থেকে প্রথমে যদি একটু জেনারেলে যাই, জেনারেলে আপাতত কোনো কাজ নাই। রাইটিং এও এখানে কোনো কাজ নাই, আমরা চলে যাব রিডিং। রিডিং এ গিয়ে এখানে লেখা আছে যে আমার হোম পেজে কি শো করাবো আমি, ইউর লেটেস্ট পোস্ট নাকি হচ্ছে স্ট্যাটিক্স পেজ। আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিব। হোম পেজে এখানে আমরা এটাকে জাস্ট হোম দিয়ে দিলাম। পোস্ট পেজ এটা লাগবে না, এটাকে জাস্ট আমরা এখানে যদি সেভ দিই দেখি কি হয়, আমাদের এখানে হোম পেজটা ওকে হয় কিনা। এই যে দেখেন,
তাহলে দেখেন আমি যদি আমার সাইড টাইটেলও ক্লিক করি তাহলে আমার পোস্ট গুলো এভাবে দেখা যাবে। আবার আমি যদি এখন হোমেও ক্লিক করি তাহলে আমার যে লেটেস্ট পোস্ট গুলো আসবে এগুলো স্লাইড হিসেবে দেখা যাবে। আপনারা হয়তোবা ক্যারোজাল অ্যাড সম্পর্কে শুনেছেন যে ক্যারোজাল অ্যাড কিভাবে দিতে হয়। তো জি স্যার। ক্যারোজাল এড তো আমরা বুঝি যে স্লাইড সিস্টেমের এড। তো দেখেন আপনি যখন নতুন করে আরো 2-3টা এখানে পোস্ট করবেন তখন প্রত্যেকটা পোস্টকে আপনি ক্যারুজাল আকারে দেখতে পারবেন, এই পোস্টটা ভালো লাগতেছে না এটাকে আমি চেঞ্জ করবো, এটা ভালো লাগতেছে না এটা আমি চেঞ্জ করবো। তো এইভাবে আপনি হোম পেজটাকে ইজিলি অ্যাড করতে পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন আর কি। আমাদের অনেক সময় কোশ্চেন থাকে যে স্যার আমরা সব করেছি কিন্তু হোমে ক্লিক করলে হোম পেজ কাজ করে না, হোমটাকে কিভাবে ওকে করবো। তাহলে আশা করি হোম পেজটা এখন সবাই ওকে করতে পারবে। এফবি মার্কেটিং ক্লাস কবে হবে, এটা তো আসলে এটা কোশ্চেন করার কথাই না আপনাদের। ফেসবুকের ক্লাস কবে হবে আপনাদের তো সকালে যে ক্লাসের যে আউটলাইনটা এটা তো আমরা দিয়ে দিছি আপনাদেরকে গ্রুপে। আর কেন আপনি তাইলে ফেসবুক ক্লাসে শুধু জয়েন করবেন এরকমটা? তাহলে দেখে নেন ওখানে আহ যে ফেসবুকের ক্লাস কবে শিডিউল দেওয়া আছে ওটা দেখে নেন। এই যে দাগাদাগি করতেছেন, কে করলেন এটা? দাগাদাগি করেন না। আচ্ছা। তো নর্মালি দেখেন যে আমাদের হোম পেজটা ওকে হয়ে গেল, তারপর ব্লগ পেজটাও আমরা চাইলে এভাবে ওকে করতে পারি যে আমি যদি চাই যে ব্লগে কোনো নির্দিষ্ট পেজকে আমি পোস্টকে অ্যাড করব তাও করতে পারেন। বা এই যে ফেসবুক মার্কেটিং আমরা তো এগুলো গত ক্লাসে দেখছি যে আমরা যখন পোস্ট করব ক্যাটাগরির আন্ডারে তখন ফেসবুক মার্কেটিং বা হচ্ছে যে যে ক্যাটাগরিতে পোস্ট করতে চাই এগুলো জাস্ট এখানে সিলেক্ট করে করে করতে পারবো। তারপর দেখেন টার্মস এন্ড কন্ডিশন। তো আমার ওয়েবসাইটের সাথে কাজ করতে গেলে টার্মস কন্ডিশন কি কি হতে পারে। টার্মস কন্ডিশন আজকাল ধরেন চ্যাট জিপিটি দিয়ে এখন বানিয়ে নেওয়া যায়। আমি যদি একটু চ্যাট জিপিটি তে যাই, চ্যাট জিপিটি এখানে যদি আমি যাই, এখানে গিয়ে যদি বলি যে আমার একটা ওয়েবসাইট আছে, ধরেন আমি দিলাম যে আমি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, আমার এই রিলেটেড একটা ওয়েবসাইট আছে। ধরেন আমি ওয়েবসাইটের ইউআরএলটাও তাকে দিয়ে দিলাম, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এটা আমার ওয়েবসাইট, তুমি সবকিছু অডিট করে আমাকে একটা টার্মস এন্ড কন্ডিশনস লিখে দাও যেন আমি আমার ওয়েবসাইটে সেটা অ্যাড করতে পারি। ইংলিশে লিখে দাও। ইংলিশে যদি না বলি তাহলে অনেক সময় দেখা যায় সে বাংলিশ লিখে দিবে নাহলে বাংলায় লিখে দিবে। এই জন্য এইভাবে যদি দেন তাহলে ধরেন সে এখন ইংলিশে একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিবে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করেছি। এখন সে সবকিছু অডিট করে আমাকে একটা টার্মস এন্ড কন্ডিশন এখানে বানিয়ে দিছে। দেখেন যে আমরা কি কি টার্মস অ্যাকসেপ্ট করব, তারপর হচ্ছে ইউজ অফ ওয়েবসাইট এন্ড সার্ভিস, আমার ওয়েবসাইটে যে যেমন 18 বছর হইতে হবে বা এরকম কিছু আপনি একটু পড়ে নিতে হবে এটা। হ্যাঁ, সে যেভাবে দিবে সেভাবে আমরা কপি পেস্ট করলে হবে না, এটাকে আমরা একটু পড়ে নিব। তারপরে যে একটা রিফান্ড পলিসি আছে, হ্যাঁ আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে আমি যখন তাকে প্রম্পটটা দিলাম আপনি এখানে আরেকটু ভালোভাবে উল্লেখ করে দিতে পারেন যে আমি কিন্তু ব্লগ ওয়েবসাইট বানিয়েছি, শুধুমাত্র ব্লগিং করব সেখানে। তখন দেখবেন সে ব্লগ ওয়েবসাইটের জন্য টার্মস কন্ডিশনটা কেমন হতে পারে সে দিয়ে দিবে। তারপর দেখেন আপনার টার্মস কন্ডিশন লাস্ট কবে আপডেট করছেন এখানে আপনি একটা ডেট সিলেকশন করে দিবেন। তো এইভাবে একটা আমরা আইডিয়া নিতে পারি। এখানে তো অনেকগুলো টার্মস কন্ডিশন দিছে, আপনাকে সব নিতে হবে তা না। লাইক ধরেন আমি প্রথম থেকে আমি জাস্ট বোঝানোর জন্য এগুলোকে আর এডিট করলাম না, জাস্ট এগুলোকে বোঝানোর জন্য এই টার্মস কন্ডিশন এটাকে নিব না, জাস্ট এখান থেকে ধরেন আমি 5টা নিলাম। লাইক ধরেন এই 5টা পয়েন্ট আমার ভালো লাগছে, আমি আমার ওয়েবসাইটে টার্মস কন্ডিশন হিসেবে এগুলো আমি অ্যাড করতে চাই। তাহলে আমার টার্মস কন্ডিশন যেহেতু খালি তাহলে আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবো, পেজে চলে আসবো, পেজে গিয়ে অল পেজে যাব। দেন হচ্ছে এই যে দেখেন হোমে এখানে ফ্রন্ট পেজ লেখা আছে। এখন আমরা টার্মস এন্ড কন্ডিশন যে পেজটা তৈরি করলাম সেখানে আমরা এডিটে চলে যাব। এডিটে চলে গিয়ে এই যে টার্মস এন্ড কন্ডিশনের নিচে যে লিঙ্কটা দেওয়ার জায়গা আছে সেই লিঙ্কটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, মানে কন্টেন্টটা যদি এখানে পেস্ট করে দিই আর এখানে যদি আমরা সেভ দিয়ে দিই তাহলে আমাদের টার্মস এন্ড কন্ডিশন ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখানে ধরেন আপনারা চাইলে ডেটটাকে উল্লেখ করে দিতে পারেন যে আজকের ডেট যত আছে।
ধরেন আমরা দিয়ে দিলাম 7/1, দেন হচ্ছে 2025 এরকম কিছু এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটা রিলোড দেই, তাহলে আমাদের ওয়েবসাইটের এই যে টার্মস এন্ড কন্ডিশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদিও ওই যে সরাসরি কপি করা এই জন্য এগুলো চলে আসছে, দাগগুলো চলে আসছে, প্লাস হচ্ছে এখানে ইন্টারনাল লিঙ্ক হয়তো বা কিছু হয়ে আছে, হ্যাঁ অন্য ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে দেখেন। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে, কপি করব ভালো, কিন্তু কপিটা যেন বোঝা না যায়। হ্যাঁ এইগুলো একটু, এই যে এখানে যেগুলো আছে দরকার এই এই কিওয়ার্ড গুলো উঠে দেন, এগুলো তো আমার দরকার নাই। হ্যাঁ এগুলো দরকার নাই, যেগুলো কাদের থেকে আনছে সোর্স ফাইল হিসেবে, হ্যাঁ সেগুলো দিয়ে দিছে। তো এগুলো যেগুলো আমাদের দরকার নেই এগুলো বাদ দিয়ে দিবেন, এর আগগুলো বাদ দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলেন। তো চ্যাট জিপিটি থেকে কখনো কন্টেন্ট নিলে সরাসরি কপি করে এটা এখানে না বসে এটাকে আগে ওয়ার্ডে নিবেন, ওয়ার্ডে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করবেন, তাহলে আপনার কাজটা দেখতে আরো সুন্দর দেখা যাবে। তাহলে দেখেন ট্রান্সফরমেশন আমরা এখন অ্যাড করে ফেললাম, যেগুলো দরকার নেই এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। সেম ভাবে আপনি প্রাইভেসি পলিসিটাও এখানে অ্যাড করে দিতে পারবেন। একই মেথডে একই প্রম দিবেন, শুধুমাত্র টার্মস কন্ডিশন যেখানে লিখলাম সেখানে টার্মস কন্ডিশন বাদ দিয়ে আমরা লিখে দিব প্রাইভেসি এন্ড পলিসি, তাহলে আর প্রবলেমটা হবে না। তাহলে মোটামুটি আমাদের যে মেনু বার গুলো আছে, হোম, ব্লগ, এগুলো আশা করি আমরা এখন পারবো। ফেসবুক মার্কেটিং এগুলো যখন আমরা পোস্ট করব, ক্যাটাগরি অ্যাড করার সময় বাই ডিফল্ট এগুলো ওকে হয়ে যাবে। টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি আমরা তৈরি করে ফেলতে পারবো। এখন আসি কন্টাক্ট আছে। এখন কন্টাক্ট আছে আসলে আমরা বেশিরভাগ সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে এখানে একটা ফর্ম দেখতে পাই, মাঝে মাঝে আমরা দেখি যে এখানে লেখা আছে সাবজেক্ট, বডি, আপনার নেম, আপনার ইমেল, এগুলো লিখে কন্টাক্ট আছে একটা ফর্ম কিন্তু এখানে থাকে। আপনারা দেখবেন মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলে আমরা এই ধরনের কিছু ফর্ম দেখতে পাই ওখানে। তা আমরা যদি ওইটাকে ধরেন কন্টাক্ট আছে অ্যাড করতে চাই, ওরকম একটা ফর্ম তৈরি করতে চাই, তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। তো তার আগে আমরা একটু ব্যাক এন্ডে আসি। ব্যাক এন্ডে আসার পর আমরা গত ক্লাসে এই ড্যাশবোর্ড থেকে শুরু করে অ্যাপিয়ারেন্স পর্যন্ত সবকিছু মোটামুটি ক্লিয়ার করেছি যে জিনিসগুলো কিভাবে কাজ করে। আর বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের কাজ। আপনারা যত প্র্যাকটিস করবেন, যত এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, আপনারা তত বুঝতে আপনাদের সুবিধা হবে। আর এগুলো নিয়ে যদি ঘাটাঘাটি না করেন, অ্যানালাইসিস না করেন, তাহলে কিন্তু লাভ নাই। এখন আমি যদি দিনে দিনে দেখায় যায়, যেমন আজকে যারা কাজ করছেন, ভালো লাগছে সবার কাজ দেখে যে না কয়েকজন তো করতেছেন। এখন জয়েন করেছেন কয়জন, এখন প্রায় 84 জন মেম্বার এখানে আছে, বাট কাজ কিন্তু নাই সবার। সো এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবাই যদি মিলেমিশে করি তাহলে দেখবেন রেজাল্ট ভালো আসবে, আউটপুটটা ভালো আসবে। আচ্ছা সবাই একটু নামগুলো চেঞ্জ করে ফেলেন, হ্যাঁ নামগুলো একটু চেঞ্জ করে ফেলেন, যারা ছদ্মনামে জয়েন করেছেন নামগুলো একটু চেঞ্জ করে ফেলেন। আচ্ছা আরেকটা জিনিস বলে দেই, এই যে অলরেডি কিন্তু কয়েকজন স্টুডেন্টকে মার্ক করা হয়েছে, আমি আজকে অফিসে এসে জানতে পারলাম। আর সেটা হচ্ছে গ্রাফিক্স এ, দেন হচ্ছে রাতে ডিজিটাল মার্কেটিং এ যারা ক্লাস করে, রাতে বিশেষ করে রাতে ডিজিটাল মার্কেটিং এ যারা ক্লাস করে, ওখানে কিছু স্টুডেন্ট আছে যারা একটু ওভার রিয়েক্ট করে ফেলেন। এগুলো মাঝে মাঝে আমাদের কানে আসে কিন্তু। তো অনেক কয়েকজন স্টুডেন্টকে মার করা হয়েছে, তাদের সার্টিফিকেট কিন্তু আটকে যেতে পারে, ভাতা হোল্ড হয়ে যেতে পারে যে কোনো সময়। সো অনলাইন ক্লাসগুলোতে এসে ধরেন এভাবে বিশৃঙ্খলা না করাই ভালো। তো এটা আমি বলে রাখলাম, যেহেতু প্রথম দিকে আপনারা হয়তো অনেকে করছেন, তো এটা বলে রাখা ভালো, আমি জাস্ট একটু জানিয়ে রাখলাম যে এই জিনিসগুলো কেউ করবেন না। নিজের বিপদ নিজের না ডেকে আনাই ভালো। এর আগে মেন্টরিং ক্লাসেও কিন্তু আমি কয়েকজন স্টুডেন্টকে মার করে রাখছি, তারা কিন্তু এখন মহাবিপদে আছে, কয়েকটা ব্রাঞ্চ থেকে স্টুডেন্ট, তাদের সার্টিফিকেট হোল্ড করা, ভাতা হোল্ড করা। সো এগুলো যেন আপনাদের সাথেও না হয়, একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, তো গত ক্লাসে আমরা এখান থেকে আমরা হচ্ছে এই কমেন্ট পর্যন্ত এই জিনিসগুলো আমরা করেছিলাম, অ্যাপিয়ারেন্স পর্যন্ত। আজকে আমরা যাই একটু প্লাগইনে। এখন বলতে পারেন যে হোয়াট ইজ প্লাগইন, প্লাগইন জিনিসটা কি? প্লাগইন যদি একদম সহজ করে বোঝায়, প্লাগইনটা হচ্ছে প্লে স্টোর। আমরা যখন একটা ওয়েবসাইট চালাই, আহ আমরা যখন একটা ওয়েবসাইট আমরা যখন ওয়েবসাইট না সরি আমরা যখন একটা মোবাইল ফোন চালাই, কোন ধরনের গেমস, কোন ধরনের অ্যাপস এর প্রয়োজন হলে আমরা কোথা থেকে ইনস্টল করি? প্লে স্টোর থেকে ইনস্টল করি। ব্যাপারটা এরকম যে আপনি সহজ করে যদি চিন্তা করেন, আপনি ধরে নিবেন যে আপনার ওয়ার্ডপ্রেস এর প্লে স্টোর হচ্ছে কি প্লাগইন। স্যার নাম চেঞ্জ করে না, নাম চেঞ্জ করে কি লিখবো সেটা না, নাম যেটা আছে সেটাই থাকবে। মানে অনেকে দেখলাম সদ্য নামে জয়েন করছে এখানে, এইচপি, লিনোভো, হ্যাঁ এই যে আপনাদের ডিভাইসের নামগুলো, তাদেরকে বলছি যে নামটা চেঞ্জ করে নেবে। তো ব্যাপারটা এরকম
যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন বা সাজানোর জন্য যদি মাঝে মাঝে কোনো ধরনের অ্যাপস ভিত্তিক কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা প্লাগইন থেকে দেখতে পাবো। তাহলে এখন আমরা কিভাবে ইনস্টল দিই? এখন আমি বলছি যে আমরা মোটামুটি এগুলো বুঝছি। এখন হচ্ছে আমরা কোনটা কাজ ফর্মটাকে আমরা, তো এই ফর্মটাকে ক্রিয়েট করার জন্য আমরা একটা প্লাগইনের মাধ্যমে কাজটা করব, যেন আমরা খুব সহজেই কাজটা ওকে করতে পারি। ফর্ম তৈরি করতে গেলে অনেক কোড লাগে, অনেক ধরনের কাস্টমাইজেশন লাগে। তো আমরা এত ঝামেলা যাব না, জাস্ট একটা প্লাগইনের মাধ্যমে আমরা এই কন্টাক্ট ফর্মটাকে ওকে করে ফেলি। তো এই জন্য এখন আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো এটা কিন্তু থিমের মতোই, যে থিম যেরকম আমরা ইনস্টল করি, তারপরে অ্যাক্টিভ করি, তারপর ব্যবহার করি, প্লাগইনটাও সেম। প্লাগইন যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে প্লাগইন কি অন করে রাখছেন মাইক? স্যার কথা শোনা যাচ্ছে না ভালো মতো। সবাই তো শুনতে পাচ্ছে। আপনি লিড নিয়ে আবার জয়েন করেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা যদি নতুন করে একটা প্লাগইন ইনস্টল দিতে চাই, তাহলে প্লাগইন থেকে এই যে অ্যাড প্লাগইন অপশন আছে, আমি যদি অ্যাড প্লাগইনে যাই, এখান থেকে একটা প্লাগইন ইনস্টল দিতে পারবো। এখানে গিয়ে জাস্ট সার্চ করব, ধরেন কন্টাক্ট, যেহেতু কন্টাক্ট ফ্রম আমরা বানাবো, কন্টাক্ট ফ্রম 7। এই প্লাগইনটা খুব ভালো কাজ করে। এই প্লাগইনটা দিয়ে আমরা একটা কন্টাক্ট ফ্রম তৈরি করে ফেলবো। এই যে কন্টাক্ট ফ্রম 7, এখন এই প্লাগইনটার মাধ্যমে যদি আমরা এই কন্টাক্ট ফ্রমটাকে তৈরি করতে চাই, তাহলে আমাকে প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো প্লাগইন কিভাবে ইনস্টল দিব, যেহেতু আমি সার্চ করলাম, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি একটু সার্চ করে নিচ্ছি। এই যে ইনস্টল নাওতে জাস্ট এখানে ক্লিক দিব, এবং এটাকে এখন কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। জাস্ট অ্যাক্টিভে যদি আমরা ক্লিক দেই, তাহলে আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই যে প্লাগইনটা আমি অ্যাক্টিভ করলাম, এখন এই প্লাগইনের সাথে কোনটা কাজ যে ফর্মটা আছে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে একটু কানেক্ট করতে হবে। তো কানেক্টটা কিভাবে করব? করার জন্য যে প্লাগইনটা আমি ইনস্টল দিলাম, সেই প্লাগইনের সেটিংসে আমাদের চলে যেতে হবে। আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা কোড দিছে, শর্ট কোড। আচ্ছা, যারা একদম প্রথম দিকে ছিলেন, আমি একটা হাজিরা লিংক দিয়েছিলাম আজকে অ্যাটেন্ডেন্স শিটটা। এই অ্যাটেন্ডেন্স শিটটা সবাই আবার একটু ফরওয়ার্ড করে দেন তো, একদম প্রথমে যারা ছিলেন। আচ্ছা, আমি করে দিচ্ছি। সবাই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে ফেলেন। হ্যাঁ, আমি দিয়ে দিছি। স্যার, কখন কোন প্লাগইন ইউজ করব সেটা কিভাবে বুঝবো? এগুলো যখন অ্যানালাইসিস করবেন, যখন যে কাজে মাথায় মনে হবে যে এই কাজটার জন্য কোনো প্লাগইন আছে কিনা, প্লাগইনটা একটু ঘাটাঘাটি করে দেখি পাওয়া যায় কিনা, তখন আপনি একটু আইডিয়া পাবেন আর কি। এগুলো মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে আইডিয়া নিতে হবে। আচ্ছা, যাক। তো যখন আসলাম, এখানে দেখেন একটা শর্ট কোড দিয়ে দিছে। এটা কোথা থেকে আসলাম? আমরা হচ্ছে এই যে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে গিয়ে আমরা হচ্ছে এই কোডটা দেখতে পাইছি। তো এখান থেকে যে কোডটা দেওয়া আছে, এই কোডটাকে আমরা কি করব, কপি করে নিই। এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটাকে আমরা কপি করব। কপি করার পর এই যে আমরা যে কন্টাক্ট আর যে মেনুটা বানিয়েছি বা যে পেজটা বানিয়েছি, যেখানে বানাইছি সেখানে আমরা চলে যাব। এই যে পেজ থেকে অল পেজে চলে যাব, দেন হচ্ছে এখানে যে কন্টাক্ট যে পেজটা আছে, ইডিটে চলে যাব। ইডিটে গিয়ে জাস্ট হচ্ছে এখানে আমরা এই লিঙ্কটাকে পেস্ট করে দিই। এই যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে আমরা সেভ দিয়ে দিই। কাজ শেষ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি এবং কাজ যে কিভাবে পেজটা পেস্ট করবেন বানাই, ওই সিস্টেমটা একবার দেখাবেন? স্যার কিছু বললাম যে বললেন? ওই যে পেস্ট করলেন যে প্রসেসে, ওইটা মানে দ্রুত করে ফেলছেন মনে হয় আপনি অনেক, মানে স্যার প্রসেসটা এটা একটু। আবার একটু দেখান, স্যার এটা আবার দেখান একটু। বেশি দ্রুত করে ফেলছি? হ্যাঁ হ্যাঁ, মানে দ্রুত কপি পেস্ট দিয়ে দিচ্ছেন তো, কপি মানে ওই পেস্টের ওইখানে যে অনেক ফাস্ট করেছে মনে হয় এই জন্য। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এটা প্লাগইনের মাধ্যমে করলাম। প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে গেলাম। এখানে গিয়ে আমরা একটা প্লাগইন সার্চ করলাম, কন্টাক্ট ফ্রম 7 লিখে। ওই প্লাগইনটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এই যে ইনস্টল প্লাগইন, এখানে গেলে আমি প্লাগইনটা দেখতে পারবো, এই যে কন্টাক্ট ফ্রম 7। তারপর এটার সেটিংসে যাব।
এটা সেটিংস এ যাওয়ার পরেই এই যে সাথে সাথে এখানে লেখা আছে শর্ট কোড। এই যে যে কোডটা আমরা দেখলাম এই কোডটাকে জাস্ট কপি করলাম। কপি করার পর আমি যেখানে পেজটা তৈরি করলাম সেই পেজে এখানে চলে গেলাম। এখানে গিয়ে এই যে কোনটা কাজ যে পেজটা আছে সেই পেজের এডিটে চলে গেলাম। এডিটে গিয়ে এই যে এখানে যে পেজের নামটা দিলাম ওইটার নিচে জাস্ট কোডটাকে পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার ওয়েবসাইট ভিজিট করে যখন এখানে রিলোড দিচ্ছি তখনই এই যে কন্টাক্ট ফর্মটা এখানে চলে আসছে, যে ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট, মেসেজ, দেন হচ্ছে এখান থেকে চাইলে কেউ এখন কন্টাক্ট করতে পারবে। এখন বুঝতে পারছেন কিনা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এগুলো একটা জি প্রশ্ন স্যার, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল, এখানে করতে যদি থাকেন। আমি মোবাইল নাম্বার অ্যাড করার কোনো অপশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? ফোন নাম্বার এখানে লিখে দিতে হবে। এই যে এখানে সরাসরি কন্টেন্টে লিখে দিতে হবে যে কন্টাক্ট হেয়ার, এরকম কিছু দিয়ে ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে, কারণ এই ফর্মে ফোন নাম্বার দিতে পারবেন না। এটা যেহেতু সরাসরি শর্ট কোড এখানে দেওয়া যাবে না। স্যার কন্টাক্ট ফ্রম আস ওইটাও তো স্যার এডিট করা যায়। করেন, করতে পারলে করেন, সমস্যা তো নাই। স্যার এটাই বললাম আর কি। আচ্ছা, তো আমরা এখানে আসি। এখানে আসার পর এখন মোটামুটি আমরা যে মেনুগুলো যতগুলো আছে এগুলো আমরা দেখলাম। এখন আমরা একটু আবার ব্যাক এন্ডে আসি। ব্যাক এন্ডে আসার পরে এখন মোটামুটি এখানে যা যা আছে আমরা সবকিছু দেখলাম। এখন একটু ওয়েবসাইট একটু কাস্টমাইজেশন নেই, এই ওয়েবসাইটটাকে একটু সাজানোর জন্য কি কি কাস্টমাইজ আমরা করতে পারি, কিভাবে লোগো অ্যাড করা যেতে পারে, কিভাবে ট্যাগলাইন অ্যাড করতে পারি, বা সাইট টাইটেল যদি না দিতে মন চায় বাদ দিয়ে দিব আমরা, এই জিনিসগুলো আমরা করতে পারবো যদি আমরা আমাদের এই থিমটাকে কাস্টমাইজ করতে চাই। তো থিমটাকে কিভাবে কাস্টমাইজ করব, আমরা হচ্ছে ব্যাক এন্ডে আসবো। ব্যাক এন্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে এই যে এখানে যে কাস্টমাইজ আসছে এই কাস্টমাইজে এখানে চলে যাও। কাস্টমাইজেশনে গিয়ে এই যে প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী এখান থেকে সকল কিছু আপনি দেখতে পারবেন, যে কে কোথায় কি পরিবর্তন করতে চান এখান থেকে চাইলে সবকিছু করতে পারবেন। আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, এই বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে যে আইকন গুলো আছে এই আইকন গুলোর কালার চেঞ্জ করতে পারবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবেন। স্যার কোনটা কাজ ফর্ম পূরণ করলে ডাটা গুলো কই পাবো? কন্টাক্ট ফর্ম পূরণ করলে ডাটাগুলো যাবে হচ্ছে ওয়েব প্যানেলে। আমরা যে বিজনেস মেল তৈরি করি সেই বিজনেস প্যানেলে যাবে, কিন্তু এখন আপনি কন্টাক্টে যদি যান এখানে যদি ডাটা ফিল আপ করে সাবমিট দেন সাবমিট হবে না। তার কারণ হচ্ছে আমাদের সি প্যানেল নাই, সি প্যানেল লাগবে। আর সি প্যানেলে কিন্তু সি প্যানেল থাকলেই হবে না, সি প্যানেলের পাশাপাশি ওই সি প্যানেলের মাধ্যমে আপনাকে একটা ওয়েব মেল তৈরি করতে হবে। সেসব ওয়েব মেলে দেন হচ্ছে আপনার মেলটা যাবে, এছাড়া যাবে না। এখন যতই কাজ করেন যতই মেল সাবমিট করেন না কেন এখন যাবে না, এটা ওয়েব মেলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো স্যার এরপরে আমরা যদি থেকে কোথায় গেলেন? কি অ্যাপিয়ারেন্স থেকে কোথায় গেলেন স্যার কাস্টমাইজের জন্য? ওয়েবসাইট অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে কি লেখা এটা? স্যার, কাস্টমাইজ স্যার। লেখা স্যার একটু আমার লেখা। স্যার ফোনে আসছি তো স্যার, ডেস্কটপে কারেন্ট নেই স্যার, ফোন থেকে দেখতেছি এই জন্য একটু কষ্ট হচ্ছে। জুম করে নেন, ফোন দিয়ে কিন্তু জুম করা যায়, জুম আউট জুম ইন করা যায়। যখন আমি মেনু বার গুলো নিয়ে কথা বলবো তখন টান দিয়ে জুম করে নিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। জি স্যার। ঠিক আছে, তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজেশনে গেলাম। এখন আমরা চাইলে আমাদের এই ওয়েবসাইটটাকে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ, হয় হয়, ইন্ডেক্স করতে পারবেন। ফ্রি সাবডোমেন দিয়ে খোলা ওয়েবসাইট কি গুগল ইন্ডেক্স হয় স্যার? হ্যাঁ হয়, করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে সাইট আইডেন্টি। প্রথমে যেটা আছে সাইট আইডেন্টি, এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর প্রথমেই বলছে লোগো, যে আপনার ওয়েবসাইটের কোনো লোগো যদি আপনি এখানে অ্যাড করতে চান চাইলে এখানে করতে পারেন। তো আমাদের তো কোনো লোগো ক্রিয়েশন করা নাই। আমি জাস্ট দেখি এখানে গুগলে গিয়ে একটু জাস্ট আপাতত সার্চ করি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি একদম শর্ট ফর্ম আকারে দিই, টিএম লোগো।
ডিএম লোগোতে গিয়ে এখানে জাস্ট আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এই যে এখানে ডিএম এর অনেক লোগো আছে, এখান থেকে জাস্ট ধরে এটাকে সিলেক্ট করে নিলাম। এগুলো পিএনজি আমরা নিব না। আহ ধরেন এটাকে আমরা ব্যবহার করলাম আর কি, আপাতত বোঝার জন্য। স্যার এখান থেকে নিলে কি হবে? ফ্ল্যাটি আইকন একটা আছে, ওইখান থেকে নিলে হয় না? নেন, কোনো সমস্যা নেই, ওদের বোঝানোর জন্য নিচ্ছে আর কি এখান থেকে। আচ্ছা, এই মাইক অফ করেন, সবাই মাইক অফ করেন। এই যে শাওমি কে নাম চেঞ্জ করেন, না হলে বের করে দিব কিন্তু। এই যে 2025-02 এটা কে? হ্যাঁ, 202502 নাম চেঞ্জ করেন। 2 মিনিট সময় দিলাম, না হলে বের করে দিব। যারা এই বিভিন্ন নামে আসছেন আমি বের করে দিব কিন্তু এখন। আমি 1000 বার বলছি যে নাম চেঞ্জ করে আসেন। যারা নাম উল্টাপাল্টা নামে জয়েন করেছেন তার থেকে বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আমরা এই লোগোটা ব্যবহার করার জন্য আমরা এই লোগোটাকে জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি। ডাউনলোড, জাস্ট এখানে সেভ করে রাখলাম, এই যে সেভ হয়ে গেল। তো এখন আমরা যদি এখানে লোগোটা ব্যবহার করতে চাই, সিলেক্ট লোগো দিব, এখানে আপলোডে যাব, সিলেক্ট ফাইল। এখানে লোগোর একটা সাইজ আছে, হ্যাঁ, সাজেস্টেড ইমেজ, যে এখানে লেখা আছে যে এই এটার মধ্যে যদি আমরা করতে পারি ভালো। আচ্ছা, আমরা এখান থেকে সিলেক্ট করি। মাঝে মাঝে লোগোটা বড় হয়ে গেলে তখন আসলে আপলোড একটু প্রবলেম হয়। আচ্ছা, এখন প্রথমে দেখি আগে কতটুকু নেয়। আমরা জাস্ট এটাকে একটু ছোট আইকন আকারে নেই, জাস্ট যেহেতু ডিএম, জাস্ট ডিএমটাকে বোঝানোর জন্য এতটুকুকে আমরা কাউন্ট করলাম, গ্রুপ ইমেজ দিলাম, দেখি কেমন আসলো। এই যে হয়ে গেল। তারপর একটু বড় বড় লাগতেছে, হ্যাঁ। তারপরে যদি আরো ছোট করতে চান ছোট করে নিতে পারেন। বা হচ্ছে এটা তো, বা ল্যান্ডস্কেপে নিতে পারেন যদি লম্বায় নিতে চান। হ্যাঁ, আমি দেখি এখান থেকে চেঞ্জ লোগো, এটাকে যদি আবার একটু ছোট করতে চাই, শুধু ডিএম লেখাটাকে আমরা একটু ল্যান্ডস্কেপ টাইপের যদি নিতে চাই, এতটুকু রাখলাম। কারণ এই থিমের মধ্যে বড় থিম গুলো তেমন একটা অ্যালাউ করে না, হ্যাঁ, ছোট ছোট থিম আকারে নিতে হয় আর কি। কি করবেন এই প্যান্থিয়ন সাইটে ইন্ডেক্স করে কি করবেন? আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে এই যে আমরা লোগোটা দিলাম, এখানে টাইটেল আছে, দেন হচ্ছে আমরা সাইট টাইটেল এখানে দেওয়া আছে। অনেক ক্ষেত্রে কি হয়, এই যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে স্যার সাইট টাইটেল কি রাখতে হবে কিনা, বা সাইট টাইটেল রাখা ম্যান্ডেটরি কিনা। না, ম্যান্ডেটরি না। এখানে আপনি যদি লোগোর সাথে যদি আপনি কোনো কন্টেন্ট অ্যাড করে দিতে চান, এজ এ সাইট টাইটেল হিসেবে যদি ব্যবহার করতে চান, সেটা করতে পারবেন আর কি, কোনো সমস্যা নেই। পোর্টফোলিওর জন্য, আরে আপনি তো কুশনই বুঝেন না। এই প্যান্থিয়ন সাইট কি, এটা কি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য নাকি? প্যান্থিয়ন সাইট তো আমরা ব্যবহার করতেছি জাস্ট কাজটা বুঝার জন্য। 2-5 টাকা ইনভেস্ট করতে হবে ভাই, সবকিছুতে ফ্রি বুঝলে হবে না। প্যান্থিয়ন সাইট দিয়ে আমরা কাজ শেখার জন্য ব্যবহার করতেছি। এটা তো আমি প্রথম ক্লাসেও বললাম যে এই সাইটটা সর্বোচ্চ 2-3 মাস আপনাকে সার্ভিস দিবে, এরপর এটা ফ্রিজ হয়ে যাবে, এটা একটা লিমিটেশন চলে আসবে, লিমিট করে দিবে। এটা দিয়ে আপনি পোর্টফোলিও সাইট বানাতে যাবেন কেন? ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ হয় নাকি? ফ্রি ওয়েবসাইট যখন একজন ক্লায়েন্ট দেখবে যে এটা আপনি একটা ফ্রি ওয়েবসাইটের লিংক দিচ্ছেন, তখনই তো আপনার ট্রাস্ট ভ্যালুটা কমে যাবে। পোর্টফোলিওর জন্য তো অবশ্যই নিজের ডোমেন হোস্টিং থাকা দরকার, সেটা নিজের নামে হোক, নিজের কোম্পানি নামে হোক। আর ইন্ডেক্স হবে, এই প্যান্থিয়ন সাইটকেও ইন্ডেক্স করানো যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই যে লোগোটা দিলাম, এখানে সাইট টাইটেল যদি মনে হয় রাখবেন রাখতে পারেন, আর যদি মনে হয় যে না আমি সাইট টাইটেল অন্য কিছু দিব, চেঞ্জ করে ফেলবো, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে ট্যাগ লাইন। ট্যাগ লাইনটা কি? ট্যাগ লাইনটা হচ্ছে স্লোগান, যে আপনি স্লোগান কি দিতে চাচ্ছেন। প্রত্যেকটা বিজনেসের এক একটা স্লোগান থাকে। আপনারা যদি এই ট্যাগ লাইনের নিচে কোনো স্লোগান দিতে চান, সেটাও চাইলে এখান থেকে দিতে পারবেন। লাইক ধরুন আমি দিলাম লার্ন মোর, লার্ন মোর আর এরকম একটা কিছু দিলাম। এই যে স্লোগানটা কোথায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে, যে এখান থেকে আমরা চাইলে স্লোগানটা দেখতে পারি।
তারপর এই যে এখানে লেখা আছে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড টেগলাইন, এটাকে যদি আমরা উঠিয়ে দিই দেখি তো কি দেখায়। এই যে দেখেন, এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। আবার এটাকে যদি ক্লিক দেই তাহলে আমাদের সাইট টাইটেল প্লাস স্লোগান দুইটা জিনিসই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে সাইট আইকন। এখন সাইট আইকন জিনিসটা কি? আমরা যখন এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, দেখেন একদম উপরের দিকে যদি খেয়াল করেন, এই যে এখানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এই লোগোটা কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগো। বা আমরা যদি একটু দারাজে যাই, দারাজে যদি যাই, দারাজে যদি আসি, দারাজের এখানে দেখবেন একটা লোগো দেখা যায়। এটা যখন লোড কমপ্লিট হবে তখন দেখবেন এখানে একটা লোগো আমরা দেখতে পারবো। এই যে দেখেন লোগো, তো এই লোগোটা কিন্তু দারাজের লোগো। তো এই যে এখানে যে লোগোটা শুরু হচ্ছে এটাকেই সাইড আইকন বলা হয়। তো এখন আপনি কখনোই চাইবেন না যে আপনার ওয়েবসাইটের সাইড আইকনটা ওয়ার্ডপ্রেসের লোগোটা থাকুক। আপনিও চাইবেন কি যে আপনার লোগোটাই যেন এখানে থাকে। তো আপনার এই যে লোগোটা, সেই লোগোটা যদি সাইড আইকন হিসেবে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটারও একটা নির্দিষ্ট সাইজ আছে, এই যে 512x512, এটা হচ্ছে পারফেক্ট একটা পিক্সেল সাইজ। আমরা এখান থেকে ক্লিক দিলাম, দিয়ে জাস্ট এটাকে ধরেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটাকে পুরোটা হয়তো বা নিতে পারবো না, যেহেতু ওই যে সাইজের একটা রেশিও আছে, জাস্ট বোঝানোর জন্য আমি এতটুকু একটু রাখলাম। আপনারা এটাকে গ্রুপ করে নিবেন বা আপনারা ওইভাবে রিসাইজ করে নিলে তাহলে দেখতে সুবিধা দেখা যাবে। এই যে দেখেন এখন সাইড আইকনটা এখানে চলে আসছে। তো এখন যা যা করছি এগুলো কিন্তু সেভ দেন, এগুলো সেভ দিতে হবে। এই যে এখান থেকে যদি আমরা পাবলিশ দেই তাহলে এগুলো সেভ হবে, পাবলিশ না দিয়ে যদি বের হয়ে যান তাহলে কিন্তু সেভ হবে না। হ্যাঁ, এখন আমরা এটা কি মোডে দেখতেছি, এটা হচ্ছে ডেস্কটপ বা পিসি মোড। সেই মোডে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা যায় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটা হচ্ছে ট্যাবের মোড, ট্যাব দিয়ে আমাদের ওয়েবসাইটে কেমন দেখা যাবে। এই যে এখান থেকে কেউ চাইলে সার্চ করতে পারবে রিসেন্ট কি কি পোস্ট হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে রিসেন্ট কি কি কমেন্ট পড়তেছে আমার ওয়েবসাইটে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। ব্যাপারটা হচ্ছে এটা। দেন হচ্ছে এই যে মেনু বার গুলো যদি কেউ দেখতে চায়, যে মেন মেনুতে ক্লিক দিয়ে এইভাবে মেনু গুলো দেখতে হবে। তো এক একটা থিমের ক্ষেত্রে এক এক রকম। এটা হচ্ছে যেহেতু হিট ম্যাক ব্যবহার করতেছি সেই হিসেবে এখানে এভাবে দেখাচ্ছে আর কি। তো আর হচ্ছে এটা হচ্ছে মোবাইল ফোনের ওভারভিউ, যে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ডিসপ্লেতে বা মোবাইলে আমার ওয়েবসাইটে কেমন দেখা যাবে এটা জাস্ট এখানে দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো প্রথম যেহেতু সাইট আইডেন্টিটিটা ওকে, জাস্ট এখান থেকে আমরা পোস্ট করে দিলাম। আমরা একটু ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, দেখি সেভ হয়েছে কিনা। এই যে দেখেন সেভ হয়ে গেছে আমাদের লোগো, তারপর হচ্ছে সাইট আইকন, হ্যাঁ, সাইট টাইটেল, টেগ লাইন, এই জিনিসগুলো এখানে চলে আসছে। তারপর স্যার শুধু তো এগুলো কিছু ছিল। আমরা যে সাইটটা কি করলাম এটা কি একই সাথে ট্যাবে, ডেস্কটপে, মোবাইলে দেখা যাবে স্যার? দেখা যাবে না, এখন কি দেখলাম মাত্র এগুলো। ও জি স্যার। স্যার এখানে কি কোনো প্রিভিয়াস অপশন আছে যে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়া যাবে? না, এটা কেউ চায় নাকি? এটা কি ধরনের কোশ্চেন করলেন? কেউ চায় যে আমার ওয়েবসাইটটা শুধুমাত্র মানুষ কম্পিউটার দিয়ে দেখুক, মোবাইল দিয়ে না দেখুক? ওকে স্যার। এটা কি কেউ চায় নাকি? আমাদের ওয়েবসাইটের মেন উদ্দেশ্য কি? আমাদের ভিজিটর নিয়ে আসা, যত ভিজিটর হবে তত ভালো। আমার ওয়েবসাইটে মোবাইল দিয়ে কেউ না আসুক, এটা কেউ চায় কখনো এই ধরনের কিছু? আচ্ছা, তো কাস্টমাইজেশনটা করে ওভারভিউটা কেমন দেখা যাচ্ছে এগুলোই আমরা দেখলাম এখান থেকে। মোবাইলে কেমন দেখা যাবে, ট্যাবে কেমন দেখা যাবে, কম্পিউটারে কেমন দেখা যাবে, এই জিনিসগুলোই আমরা এখান থেকে দেখলাম। এটা কোথা থেকে করলাম? সাইট আইডেন্টিটিটা দেখলাম। তারপর জি কি স্যার। আছে? জেনারেল সেটিংস। জেনারেল সেটিংস এ যদি যাই, এখানে লেখা আছে বক্স লেআউট। এখন বক্স লেআউটটা কি করা আছে? অন করা আছে। এখন বক্স লেআউটটা অফ করলে কি হবে? এই যে দেখেন এখানে যে একটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্পেসটা, এই স্পেসটা থাকবে না যদি এটাকে আমি অফ করে দিই। এটাকে বক্স লেআউট বলা হয়, এই যে এই জায়গাটাকে। তাহলে এটাকে যদি আমরা, এটা অন করা আছে, এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে দেখবেন এই স্পেসটা চলে যাবে। এই যে দেখেন চলে গেছে। তার মানে প্রথমেই শুরু হয়েছে এই যে ডেট দিয়ে। বা এটাকে যদি আমরা অন করি, এখন বুঝতে সুবিধা হবে, ডেটের উপরে দেখবেন একটা বক্স চলে আসছে, এই যে এটাই বক্স লেআউট। এটা মন চাইলে রাখতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই, যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপর এখানে লেখা আছে ফুটার কপিরাইট টেক্সট। ফুটার কপিরাইট টেক্সট মানে স্যার এই যে আমরা কি, স্যার বক্স লেআউটটা রাখলে মানে পেজ লোডিং হওয়ার মানে কোনো ইস্যু হয় কিনা? কোনো ইস্যু নাই। আচ্ছা স্যার। আচ্ছা, ফুটার কপিরাইট টেক্সট। ফুটার কপিরাইট, ফুটার মানে কি? ফুটার মানে হচ্ছে যেহেতু নিচে, তো নিচে আপনি কি করতে চান, কি ধরনের লেখা লিখতে চান, জাস্ট এখান থেকে লিখে দিতে পারবেন। সাধারণত নরমালি দেখবেন
যে এই ওয়েবসাইটটার ওনার কে, এই ওয়েবসাইটটা কারা তৈরি করছে, হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলো এখানে লেখা থাকে। আমি যদি এটাকে একটু করে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কপিরাইট 2026 পেজ ডিজিটাল মার্কেটিং অনলাইন পেজ। ধরেন আমি এখান থেকে এটাকে কপি করলাম, এই ওয়েবসাইটটা যে আমি তৈরি করলাম এটার একটা ওয়াটারমার্ক ধরেন এখানে রেখে দিলাম। কপিরাইট 2026 এখানে থাকলো, ধরেন এখান থেকে দিয়ে দিলাম লাইক ধরেন জাস্ট আমি বোঝানোর জন্য যে অমুক তমুক আইটি সেন্টার, হ্যাঁ আইটি সেন্টার, আইটিটা স্যার একটা কথা বলি, কথা পরে সেটা হচ্ছে যে কথা পরে এই বললেন। বিষয় না স্যার। তাহলে এই অন্য বিষয় তো কোশ্চেন কথাই, আমি যে টপিক নিয়ে ক্লাস নিচ্ছি স্যার এই এই টপিক যে এর ফার্স্ট বলেন। প্রথম শিফট আর দ্বিতীয় শিফট সেম ক্লাস হবে নাকি আলাদা আলাদা? কেন আপনাদের কোর্সের আউটলাইন দেওয়া হয় নাই গ্রুপে? আমরা পাইনি তো স্যার। জি স্যার, দেয়া হয়েছে, আমরা পাইছি স্যার। নাইট শিফটে কি হয় আর ডে শিফটে কি হয় ওখানে তো কোর্সের আউটলাইনে সব সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। আর ডিজিটাল মার্কেটিং এ কি আলাদা কিছু আছে নাকি দুনিয়াতে, যে নাইটে যেটা হবে দিনে সেটা হবে না, হয়তো বা একটু এদিক সেদিক হবে, এই পার্থক্য। কেন আপনি রাতে ক্লাস করেন? জি আপনি রাতে এখন স্যার। ক্লাস করছেন? তাহলে তো আপনি জানার কথা যে রাতে কি হয় আর দিনে কি হয়। রাতে কি হইতেছে শুনি? রাতে তো রাতে কি আমাদেরকে ক্লাস? অন্য কিছু শিখাইছে, হ্যাঁ, তো অন্য কিছু তো দিনে যেহেতু দেখতেছেন আরেক কিছু, ওই তার মানে ক্লায়েন্ট ডিফারেন্স। কমিউনিকেশন। ক্লায়েন্ট কমিউনিকেশন দেখাইতেছে দিনে যেটা দেখাচ্ছে রাতে যেটা দেখাচ্ছে, তাহলে তো এটা নরমাল বিষয়, বুঝতেছেন যে মিল নাই। আমাদের মধ্যে অনেকেই আননেসেসারি প্রশ্ন করতেছি, আমার মনে আর হয় এগুলো ফলো আননেসেসারি প্রশ্ন নষ্ট করা হয়, থেকে এগুলো বিরত মানে থাকা আমাদেরকে উচিত। পরবর্তীতে ওগুলো করা হবে না ওইখানে। এ ভাই আপনি রাতে ক্লাস করেন অনলি, দুইটা দুই নৌকায় পা দিয়ে না, বুঝলেন? এখন আচ্ছা ঠিক ফলো আছে। নষ্ট হয়। আননেসেসারি আপনি প্রশ্ন করা রাতে থেকে করেন বিরত থাকি। দিনে করেন যখনই করেন কোনো সমস্যা নাই। আমি একটাই তো কোশ্চেন অ্যান্সার বলে দিলাম যে দুনিয়াতে তো ডিজিটাল মার্কেটিং এর কোর্স আউটলাইন যা আছে তার বাইরে তো কিছু নাই। রাতে হয়তো বা একটা টপিক আগে দেখাচ্ছে, আমি একটা টপিক পরে দেখাচ্ছি, এই তো পার্থক্য। আর আপনি রাতেও করেন দিনেও করেন, তা আপনি নিজেই তো বুঝতেছেন কম্পেয়ার করলে যে রাতে কি হচ্ছে দিনে কি হচ্ছে, এটা তো কোশ্চেন করার কিছু নাই রে ভাই এখানে। অযথা প্রশ্ন করে স্যার। আচ্ছা, তো ফুটার কপিরাইট টেক্সটটা দিয়ে যেটা আমরা দেখাতে চাইছিলাম যে আসলে যে এই ওয়েবসাইটটার ওনার কে, বা এটার যদি একটা ওয়াটারমার্ক আপনি এখানে রেখে দিতে চান, ধরেন আপনার একটা আইটি কোম্পানি আছে বা একটা আইটি বিজনেস আছে, আপনি সার্ভিস দেন ওয়েবসাইট ক্রিয়েশনের, তো সেটার ক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের একটা কপিরাইট বা ওয়াটারমার্ক এখানে রেখে দিতে চান তাহলে এইভাবে দিয়ে দিতে পারেন। অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাই যে ওয়েবসাইটটা বিল্ডিং কারা করছে বা কারা তৈরি করছে। এটা কিন্তু একটা মার্কেটিং পলিসি। ধরেন এখানে যদি আমার কোম্পানির নামটা দিয়ে রাখি বা আমার সেন্টারের নামটা দিয়ে রাখি, নেক্সট যদি কারোর কোনো মার্কেটিং এর প্রয়োজন হয় বা ওয়েবসাইটের প্রয়োজন হয়, তখন ধরেন আমাদের সাথে হয়তো বা এই নামটা লিখে গুগলে সার্চ করলে আমাদের পেয়েও যেতে পারে। ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো এটা হয় কিন্তু অনেক সময়, বাট আমরা যখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টরা কিন্তু কখনোই এটা অ্যাকসেপ্ট করবে না। ক্লায়েন্টরা কখনোই চায় না কপিরাইটে আপনার নাম থাকুক বা কপিরাইটে আপনার কোম্পানির নাম থাকুক। কারণ ক্লায়েন্ট আপনাকে সম্মানই প্রদান করতেছে, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করার কোনো অপশন আপনাকে দিবেন। সো এখানেও যা যা করবো আমরা কি করব, পাবলিশ করে দিব। তারপর আবার ব্যাকে যাই, এখানে স্লাইডার সেটিংস আছে। আসলে এখন এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা সবাই বুঝবেন। হেডার অপশন, হেডার মানে উপরে, তার মানে হেডারে কি কি চেঞ্জ করতে হবে, কালার টালার শুরু করে, বা পোস্ট অপশন, পোস্টে ধাপটা কি আসবে। ধরেন পোস্ট অপশনে গেলাম, পোস্টটা কি এই স্টাইলে রাখবেন নাকি এভাবে রাখবেন, নাকি শুধু হেডারে রাখবেন, নাকি সরাসরি মিডল অবস্থানে রাখবেন, বা পোস্টের কোন পাশে ডেটটা রাখবেন, কোন পাশে ক্যাটাগরির লিস্টটা রাখবেন, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো একদম বেসিক জিনিস, এগুলো যে যত ঘাটাবেন সে তত পার্থক্য এখান থেকে বুঝতে পারবে। বা দেখেন এই যে এখানে কালার আছে, আমরা যদি কালারে যাই, কি কি কালার আছে, প্রথমে লেখা হেডার টেক্সট কালার। তো আমরা হেডারে দেখতে পাচ্ছি এখানে রেড কালার দেওয়া আছে। আমরা যদি হেডারের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে ধরেন যে কালারটা চেঞ্জ করতে চাই, ধরেন এই কালারটা আমি দিচ্ছি, এই কালারটা আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, বা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারে কি চেঞ্জ হয় দেখি আমরা, কোথায় চেঞ্জটা হচ্ছে। তার মানে ওই যে বক্সের যে লেআউটটা আছে সেই লেআউটের কালারটা এখান থেকে জাস্ট চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে থিম প্রাইমারি কালার। থিম প্রাইমারি কালার কোনটা, এই যে এখানে যে বাটনের যে কালার গুলো দেখতেছে এগুলোকে থিম প্রাইমারি কালার বলা হয়। আমরা দেখি এখান থেকে চেঞ্জ করে, আহ এখান থেকে যদি সবুজ দেই,
এই যে সরি, তাহলে এইটা না, তার মানে এই যে বাটন গুলো আছে, এই বাটন এই যে এখানে আমরা যখন মেনু গুলো ধরতেছি, এই কালার গুলোকে থিম প্রাইমারি কালার হিসেবে কাউন্ট করা হচ্ছে। মাঝে মাঝে এগুলোকেও ধরে, এগুলো কোথা থেকে যেন করে। এই কালার গুলো পাওয়া যায় এখানে, খোঁজাখুঁজি করলে পাবেন। এই আইকন গুলোর কালারও চেঞ্জ করা যায়। প্লাস হচ্ছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আপনি যদি চান আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে মানে একদম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান, তাও দিতে পারবেন, যদিও নর্মালি কেউ এটা দেয় না, দেওয়া উচিত না। বিশ্রী দেখা যায়, খুব একটা ভালো দেখা যায় না। আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন, লাইক ধরেন এই ইমেজটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে দিই, এই যে এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আসতেছে আর কি, ওই যে তার চশমা টশমা চলে আসছে, আপনি চাইলে এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন, ইচ্ছা, আপনার ইচ্ছা। আর এখান থেকে কিছু জিনিস আছে, আপনি যাই করবেন এখান থেকে পাবলিশ দিতে হবে। প্লাস হচ্ছে উইজার্ড আছে এখান থেকে, যে মেন স্লাইডার কি কি রাখতে চান, এখান থেকে এই অপশন গুলো আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, আমি আশাবাদী এত। এখন দেখেন মোটামুটি আমরা যতটুকু করলাম, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এই যে এরকম অবস্থায় ছিল, আমরা যদি একটু রিলোড দিই, দেখি কি কি পার্থক্য আসে। এই হচ্ছে অবস্থা। বাট ওই যে দেখেন, আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এই যে এই জায়গাগুলো কিন্তু আলাদা করে খালি হয়ে গেছে। এই জন্য আমি বলছি কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কখনোই দেওয়ার ট্রাই করবো না। ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভালোভাবে যে কাজ হয় তাও না। এই জন্য কাস্টমাইজ থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাকে আমরা রিমুভ করে দিব, পাবলিশ করে দিব। এখন দেখি কি হয়। এই এখন হচ্ছে এই যে দেখেন বর্ডারটা খুব বেশি নিয়ে নিচ্ছে, এখন আবার বর্ডারটাকে আপনি বাদ দিয়ে দেন, হ্যাঁ, বক্স লেআউটটাকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ফুল পেজটা চলে আসবে। তো এইগুলো যে যত সময় দিবেন, যে যত ভাবে কাজ করবেন, তত আইডিয়া পাবেন। তো আমরা এটা কি নিয়ে কাজ করলাম, আমাদের থিমটা ছিল হচ্ছে হিট ম্যাপ। তো দুনিয়াতে তো আর একটাই না, আরো তো অনেক আছে। তো অনেক কি কি আছে, এগুলো কিভাবে বের করবেন, আমরা গত ক্লাসে বলছিলাম যে শুধুমাত্র যে আমরা এটা দিয়ে করবো তাই না। তো আমরা যদি অন্য আরেকটা থিম দিয়ে কাজ করতে চাই, লাইক ধরেন আমরা এখন হিটমেক দিয়ে কাজ করব না, আমরা থিমটাকে চেঞ্জ করব, বা ক্লায়েন্ট বললো যে না আমার এই থিমটা ভালো লাগতেছে না, আপনি থিমটা চেঞ্জ করে দেন, তাহলে কিভাবে করবো? আবার সেম ভাবে হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসবো, এখান থেকে থিমে আসবো, থিমে এসে আবার অ্যাড থিমে চলে যাব, এখানে গিয়ে আমরা সার্চ করবো। তো গত ক্লাসে আমরা থিম দেখছিলাম, সেটার নাম মেবি ছিল কালার ম্যাক। কালার ম্যাক, আমরা যদি এখানে যাই, এই যে কালার ম্যাক চলে আসছে, এটাও কিন্তু ব্লক থিমের জন্য খুব ভালো কাজ করে। তো এখন এই থিমটা যদি আমাদের ভালো লাগে, এটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, তো আমরা ধরেন এটাকে যদি ইনস্টল করতে চাই, এখানে ইনস্টল দিব, পাশাপাশি এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার আগে আপনারা চাইলে কিন্তু লাইভ প্রিভিউ দেখতে পারেন, যে আসলে এই ওয়েবসাইটটা যদি আমরা এই থিমটা ইনস্টল দেই, তাহলে এটা দেখতে কেমন দেখা যাবে। আমি যদি জাস্ট এখানে অ্যাক্টিভ দেই, তাহলে দেখেন এখন কি দেখি কি আসে। এই যে দেখেন, এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, হোম পেজটাকে আবার ওকে করতে হবে। আমি যদি এখানে যাই, হ্যাঁ, এখানে যদি ক্লিক দেই, তাহলে ওই যে দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা থিমের সাথে আলাদা আলাদা বিষয়। এখানে কন্টাক্টসটা আছে কিনা, হ্যাঁ, এগুলো আছে, বাট আমাদের পুস্টটা দেখা যাচ্ছে না। পুস্টটা আমরা সম্ভবত গুগল এডসে রাখছিলাম, এই যে গুগল এডসে। তার মানে হোম পেজটা আমার এখন আবার নতুন করে সেট আপ করে নিতে হবে। সো এভাবে যে যত থিম আছে, এগুলো নিয়ে যত কাজ করবেন, তত ভালো আইডিয়া পাবেন, তত এক্সপিরিয়েন্স আপনাদের বাড়বে। হ্যাঁ, এগুলো নিয়ে ঘাটাঘাটি বেশি করতে হবে। আবার মার্কেট প্লেস একটু অ্যানালাইসিস করতে হবে। শুধু কাজ শিখলে, যে কাজটা শিখতেছি এই কাজের ডিমান্ড কেমন, এই কাজটা আসলে এটা নিয়ে কাজ ভালো পাওয়া যায় কিনা, এগুলো একটু আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, ব্রেক দিব আর 2-5 মিনিটের মধ্যে ব্রেকটা দিব। তো আমরা এই যে ফাইবারে আসার পরে, এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, এগুলো নিয়ে যদিও আমি একদম প্রথমের দিকে বলছিলাম যে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তাদের কাছে নর্মালি ক্লায়েন্টরা আসে না যে ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য। তারপরেও যদি আপনার এই যে কয়েকটা ক্লাসে যদি মনে হয় যে না আমি ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করবো, আমি নিজেও কিন্তু কাজ করি, হ্যাঁ, এইগুলো নিয়ে। আর ওয়ার্ডপ্রেসটা নিয়ে আপনি যতই ক্লাস করেন, এগুলো নিজে যদি প্র্যাকটিস না করেন ভাই, এগুলোর এক্সপিরিয়েন্স আপনার আসবে না। এগুলো আমরা যখন শিখছি, আমাদের বিশ্বাস করেন এইভাবে হাতে ধরে ধরে মেনু তৈরি করা, পোস্ট কিভাবে করা, এসইও কিভাবে করা, থিম কাস্টমাইজেশন, এগুলো ভাই আমরা তখন পাই নাই, এইভাবে সোর্স পাই নাই। আমরা ঘাটাঘাটি করে এগুলো বের করছি। তা আপনারাও কি করবেন, যত ঘাটাঘাটি করবেন, যত সময় দিবেন, দেখবেন তত কনফিডেন্স লেভেল কাজ করবে। তখন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে করতে আপনার কাছে তখন দেখবেন ওয়েবসাইট বানানো আপনার কাছে আধা ঘন্টার ব্যাপার। তখন আপনারও ভালো লাগবে, তখন আপনারও মন চাইবে এখানে আমরাও একটা সার্ভিস দিই। তো এখানে দেখেন যারা ওয়েবসাইট ক্রিয়েশন করতেছে, যে $80 বেসিক প্রাইস নিচ্ছে, হ্যাঁ, তাদের এজেন্সি কি করে দেয়, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেয়, ডিজাইন রিডিজাইন করে দেয়। বাংলাদেশে অনেক পার্সন এখানে পাবেন, বা ইন্ডিয়ান পাবেন। এই যে সম্ভবত বাংলাদেশে দেখি, এখানে যদি যাই,
সে কোন দেশে, এই যে বাংলাদেশ থেকে কাজ করতেছে, দেখেন লেভেল 2 সেল। হ্যাঁ, ভালো কাজ করতেছে কিন্তু। এই যে আমরা যদি তার ওয়েবসাইটটাতে যাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে দেয়। হ্যাঁ, প্লাস হচ্ছে আইল ডু মোবাইল অ্যাপ আছে। আমরা যদি একটু মোর ডিটেলসে যাই দেখি, এই যে দেখেন এই মুহূর্তে 17টা ওয়ার্ডার তার রানি আছে। কি পরিমাণ ওয়ার্ডার তার রানি, চিন্তা করা যায়? তার মানে বাংলাদেশে বসেও আপনি যদি 17 × 85 দেন, তাহলে দেখেন কি পরিমাণে হয়। আপনি প্রিমিয়ামটা বাদই দেন, প্রিমিয়াম প্যাকেজের তার প্রাইস হচ্ছে $485 করে, আর বেসিকে মাত্র $85 করে। আপনি 17 × 85 যদি দেন, তাহলে দেখেন কত আসে, আর প্রিমিয়াম যদি ধরেন তাহলে দেখেন কত আসে। তার মানে এই কাজগুলোর কম্পিটিশনে কিন্তু যে নাই তাও না। আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করছি, দেখেন 82,000+ রেজাল্ট দেখেন আসছে। বাট আপনার কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যদি খুব ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি রেজাল্ট ভালো নিয়ে আসতে পারবেন, আশা করা যায়। এই যে দেখ, মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে তারা কি দিচ্ছে আর আমি কি দিব। এই যে সে বলছে আই উইল ডু এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দিবে। কি কি করে দিবে $100 দেখেন। সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা করতে জানি, 3 থেকে 4টা প্লাগইন ইনস্টল করে দিবে। অর্থাৎ কাজ করার জন্য যে যে প্লাগইন গুলো লাগবে, আমরা কোনটা কাজ প্লাগইন ইনস্টল করেছি, আরো সামনে দেখবো কি কি প্লাগইন আরো ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আপলোড করে দিবে, সোশ্যাল মিডিয়ার সাথে ইন্টিগ্রেশন করে দিবে। এই যে আপনার ওয়েবসাইটে যদি সোশ্যাল মিডিয়ার আইকন গুলো অ্যাড করতে চান, এগুলোর জন্য প্লাগইন অ্যাড করা যায়। হ্যাঁ, পুস্টের প্লাগইন। এই যে এখানে যদি যান, এখানে গিয়ে যদি আমরা প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে যদি অ্যাড প্লাগইনে যাই, এই যে এখানে গিয়ে যদি সার্চ করেন সোশ্যাল আইকন, জাস্ট এটা যদি আমরা দিই, দেখি আসে কিনা। যে সোশ্যাল আইকন লিখে সার্চ করছি আমরা, এই যে সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন এন্ড শেয়ারিং আইকন, এটা যদি আপনি ইনস্টল দেন, আপনার প্রত্যেকটা পোস্টের নিচে এই আইকনটা চলে আসবে। তখন দেখবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, দেখবেন মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে গেলে পোস্ট শেয়ার করার একটা অপশন আসে যে কোন প্ল্যাটফর্মে আমরা পোস্টটা শেয়ার করতে চাই। তখন কিন্তু আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারি। ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো মার্কেট অ্যানালাইসিস করতে হবে, কাজও বুঝতে হবে। স্যার এই জিনিসটা কি ই কমার্স ওয়েবসাইটে কাজ করবে? বুঝি নাই। এই জিনিসটা কি সোশ্যাল মিডিয়া বাটনটা কি ই কমার্স ওয়েবসাইটে কাজ করবে স্যার, প্রোডাক্ট শেয়ার করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবে করবে, আপনি করে দেখেন, করবে। ওকে স্যার। একই থিমে তো এটা স্যার শুধু, সোশ্যাল আইকন থাকেই, ওই যে কাস্টমাইজে। হ্যাঁ এই স্যার ওখানেও থাকে। ক্লায়েন্ট যখন স্যার ওখান ক্লায়েন্ট থেকে ডোমেন হোস্টিং যখন করবে স্যার, হ্যালো বলেন, শুনতেছি। স্যার ক্লায়েন্ট মানে নিজে থেকে যখন ডোমেন হোস্টিং করবে, ওইটা আমাদেরকে কি বলবে যে আমরা কানেক্ট করে দিব বা এরকম কিছু? এটা তো আমরা পারি না। আপনি যখন ডোমেন কিনবেন বা আপনি যখন হোস্টিং কিনবেন, যে ওয়েবসাইট থেকে কিনবেন, ডোমেন এবং হোস্টিং এ তারা একটা এক্সেল দিয়ে দিবে, অর্থাৎ সিপ্যানেল এর একটা এক্সেস দিবে আপনাকে, যেখানে আপনি লগ ইন করতে পারবেন, যেটাকে আমরা হোস্টিং বলি আর কি। মানে হোস্টিং কিনলে আপনাকে একটা সিপ্যানেল দেওয়া হবে। তো ওই সিপ্যানেলে একটা লিংক থাকবে, যেমন আমরা সার্ভারে ঢুকি না মাঝে মাঝে কিছু আইপি কোড দিয়ে, এরকম, বা আমরা রাউটার সেট আপ করার সময় সার্চ করি না 192.168.0.1 জি এভাবে স্যার। সার্চ করি না। প্যানেল যখন কিনবেন, মানে হোস্টিং যখন কিনবেন, তখন তারা এরকম একটা আইপি অ্যাড্রেসের মতো আপনাকে একটা লিংক দিয়ে দিবে। ওই লিংকে গেলে আপনি লগ ইন করতে পারবেন আপনার হোস্টিং প্যানেলে। ওই হোস্টিং প্যানেলে যখন লগ ইন করবেন, তখন ওখানে দেখবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার একটা বাটন থাকবে। ওই ওয়ার্ডপ্রেসে যখন ক্লিক করবেন, তখন বলবে আপনার ডোমেন কি, সেই ডোমেনটা ওখানে বসান। ওখানে বসানোর সাথে সাথে দেখবেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তখন আপনি এই ওভারভিউতে চলে এসে আপনি সকল কাজ করে দিবেন। কাজটা আরো ইজি। আমি কি বললাম, প্যান্থিয়ন সাইট থেকে ডোমেন হোস্টিং দিয়ে কাজ করা আরো ইজি। স্যার আমার যখন ডোমেন, নিজের হ্যালো স্যার, একটা কথা ছিল স্যার। মানে আমার নিজের ডোমেন হোস্টিং আছে, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, বাট ওই ওয়ার্ডপ্রেসে কি আমি স্যার একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবো? ওয়ার্ডপ্রেস দিয়ে একাধিক ওয়েবসাইট তৈরি করা যায়, আপনি যদি সাবডোমেন বানিয়ে নেন। আর আপনি যে হোস্টিংটা কিনছেন, আপনি যদি মনে করেন ডোমেন আরো একটা কিনে আরো একটা ওয়েবসাইট তৈরি করবো, তাহলে যে সিপ্যানেলটা নিছেন সেই সিপ্যানেলের সাথে ইন্টিগ্রেট করতে হবে, করে তারপর হচ্ছে করতে পারবেন। কিন্তু আলাদা আলাদা ওই যে একটা ডোমেন দিয়েই বিভিন্ন ওয়েবসাইট তৈরি হবে না, অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। ওই একটা ডোমেনকে সাবডোমেন বানাইতে হবে অনেক ধরনের। যেমন এই যে pantheonsite.io, এটা কি আমাদের? এটা তো আমাদের না। pantheonsite.io কি করছে, আমাদেরকে একটা সাবডোমেন দিছে। সাবডোমেন কোনটা? এই যে ডিজিটাল মার্কেটিং 48, ব্যাপারটা হচ্ছে এটা। তখন এইভাবে বানিয়ে বানিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইট বানাতে পারবেন। তবে সাবডোমেন দিয়ে ওয়েবসাইট বানাইলে খুব যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তাও না।
ইয়ে আসে। স্যার বলেন। বলছি যদি মানে আমরা হচ্ছে এই ডোমেন হোস্টিং কিনে প্র্যাকটিস করি তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে, তাই না? হ্যাঁ, কিনতে পারেন, আমি তো দেখাইছি, আপনাদের প্ল্যাটফর্ম দেখাই দিছি, আপনারা কিনতে পারেন। ডোমেন নেম হোস্টিং চেকার কিনতে গেলে কি যেন ছিল। 2500-3000 টাকা দিয়ে কিনা যায়। এখন ডোমেন হোস্টিং কি রিলেটেড কিনবেন এটা আপনি অ্যানালাইসিস করে বের করতে পারেন। জি স্যার। ঠিক আছে, আমরা আমরা 10টা মিনিটের একটু ব্রেক দিচ্ছি। এখন বাজে 10টা 40, আমরা 10টা 42, আমরা 10টা 52-তে আবার শুরু করব। বাকিটুকু যা যা আছে ওগুলো ওকে করবো। এই পর্যন্ত সবাই একটু ওয়েট করুন। তো সবাই অফ রাখুন, হ্যাঁ, মাইক অফ রাখুন সবাই। আচ্ছা, তো আমরা মোটামুটি ব্লগ থিমের বা ব্লগ ওয়েবসাইট কিভাবে ক্রিয়েশন করতে হবে, ব্লগ ওয়েবসাইটে কিভাবে কাজ করে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। তো আসলে যেটা বারবারই বলি যে এগুলো প্রপার আরো নলেজের জন্য আপনাকে সময় দিতে হবে, এখানে প্রপার সময় দিতে হবে। যে যত বেশি সময় দিবেন এখান থেকে ভালো ভালো আইডিয়া নিতে পারবেন। লেগে থাকতে হবে, হ্যাঁ, যে যত বেশি সময় দিয়ে লেগে থাকবে দেখবেন ভালো কিছু করতে পারবেন। বিভিন্ন হাজার হাজার থিম আছে, আপনি একটার পর একটা থিম দিয়ে ট্রাই করেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা তো বললামই যে ওয়ার্ডপ্রেসে কখনো কোনো থিমের প্রয়োজন হলে পেড থিমে, আচ্ছা কে যেন আমাকে নক দিয়েছিলেন, আমি সরি ভুলে গেছি। আহ আচ্ছা, আমি দেখবো, আমার মাত্র মনে পড়ছে আপনাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট আমার কাছে একটা থিম চাইছিলেন, তার মনে হয় ক্লায়েন্টের কাজের জন্য, আমি ভুলে গেছি। আমি পরে ওই যে ক্লাস নিতেছিলাম তো পরে মাথায় ছিল না, মানে 2-3 দিন আগে নক দিছিলেন। আমি চেষ্টা করবো আজকে মেসেজ সিন করে আবার দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো পেয়ে যাবেন যদি কখনো কোনো পেড টুলস এর প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে। আমার কাছে যদি সেটা অ্যাভেলেবেল থাকে আমি আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা একটু কাজে লাগাইতে পারেন। আচ্ছা, তো এটা হলো ব্লগ ওয়েবসাইট আর কি। হ্যাঁ, এখন আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইটের দিকে যাই তাহলে কি করতে হবে? তো ই কমার্স ওয়েবসাইটের ক্রিয়েশনের ধরনটা একটু আলাদা। প্লাস হচ্ছে ভাতা, ভাই ভাতা টাতার বিষয়ে আমার সাথে কথা বলে লাভ নাই। আমাদের ভাতার টাকা কবে দিবে? টাকা দিয়ে কি করবেন? কাজ শিখেন, এমনি টাকা নেই, ভাতা দিবে। যখন সার্টিফিকেট পাবেন ভাতাও পাবেন সাথে, ওগুলো আলাদা কোশ্চেন। এখানে এসে ভাতার কথা জিজ্ঞাসা করলে হয়? আচ্ছা, তো হচ্ছে এখন আমরা ই কমার্স ওয়েবসাইট কিভাবে করব সেটা, হোমে পোস্ট কিভাবে করবো স্যার? হোমে সরাসরি পোস্ট হবে না, হোমে ওই যে ম্যাগাজিন টেমপ্লেট অ্যাড করে রাখতে হবে। হোমে সরাসরি পোস্ট হবে না, হোমটা হচ্ছে একটা পেজ, আমরা ক্যাটাগরিতে পোস্ট করব আর এটা হচ্ছে হোম পেজে দেখাবো। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা এখন একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ডিং করা ট্রাই করব। তো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা জানেন যে প্যান্থিয়ন সাইট দিয়ে আমরা হচ্ছে সর্বোচ্চ 2টা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো যেহেতু 2টা ওয়েবসাইট তৈরি করতে পারি, একটা ওয়েবসাইট তো অলরেডি আমরা তৈরি করে ফেললাম, আমরা চাইলে আবার প্যান্থিয়নে ব্যাক করে আমরা চাইলে আরো একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমি আর ব্যাক করব না, আমি এখানেই করব। স্যার মেসেজ অপশনটা অফ করে দেবেন, মানে হ্যাঁ, এই যে সবাই এইভাবে মেসেজ করলে এটা একটু খুব বাজে ঝামেলা। আমি টকিং কি off- করতেছে কিছু পোলাপান আছে, মানে সাপ্লি টাইপের টাকা পয়সার জন্য কোর্স করে, এটা ঝামেলা করতেছে। আচ্ছা, আমি চ্যাটিং অপশন অফ করে দিচ্ছি এটা। ভাতা সার্টিফিকেট সার্টিফিকেট হয়তো অনেক সময় আগে দিবে, ভাতা একটু পরে দিবে, পাবেন সবাই ভাতা পাবেন। ভাতাটার বিষয় হচ্ছে যখন প্রজেক্ট থেকে পেমেন্টটা পাঠানো হয় তখন এগুলো দিয়ে দেওয়া হয়। তো এখানে ধরেন কে কতদিন প্রেজেন্ট ছিলেন এগুলো ডকুমেন্ট তাদের কাছে পাঠাইতে হয়, তারপর হচ্ছে তারা ওইভাবে ভাতাগুলো পাঠায়। কারণ এখানে তো জানেন যে পুরো 48 ডিস্ট্রিক্টে হিউজ একটা অ্যামাউন্ট, তো এগুলো প্রসেস হয়ে আসতেও একটু সময় লাগে। মাত্র তো কোর্স শেষ হইলো, কয়দিন হইলো, 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে একটু সময় তো দিতে হবে। এগুলো সরকারি কাজ। তাও তো ভালো, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে খুব ফাস্ট কাজ হয়। অ্যাসেট তো ধরেন কোর্স শেষ হওয়ার 3-4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, তারপরে টাকার কোনো হিসাব পাওয়া যায় না, অনেক দেরি করে। তো ওগুলো আলাদা বিষয়। হ্যাঁ, টাকার বিষয়
ভাতা তো অবশ্যই এটা আপনার প্রাপ্য, এটা আপনি পাবেন, বাট ওইটার দিকে ফোকাস না করে স্কিলের দিকে ফোকাস করেন, ভাতা এটার 4 ডাবল 5 ডাবল দেখবেন মান্থলি আসবে। আচ্ছা, তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা ডিলিট করে দিব। আমরা যা যা করছি ওয়েবসাইটটাকে আমরা ডিলিট করে দিব। এই ইউআরএল এর মাধ্যমে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটের কাজটা শুরু করব। আমরা হয়তো বা আজকে আর বেশি দেখাবো না, আর অল্প কিছু দেখিয়ে আমরা শেষ করে দিব, কারণ আমাদের এই ল্যাবটাতেও আবার পরীক্ষা হবে। আমি খালি একটা ল্যাবে এসে আপনাদের ক্লাস টাসকে নিচ্ছি। তো যাক, তো আমরা হচ্ছে এখন এই ওয়েবসাইটটাকে সরাসরি ডিলিট করে দিব। ডিলিট করে আমরা ই কমার্স ওয়েবসাইটের দিকে আগাবো। তো আপনারা কি করবেন? আপনারা তো অলরেডি এরকম একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। তো আরো একটা ওয়েবসাইটের জন্য আপনারা চাইলে প্যান্থিয়ন থেকে নতুন করে ক্রিয়েশন করে তারপর হচ্ছে ই কমার্স তৈরি করবেন। তাহলে বুঝতে সুবিধা হবে যে আজকের ক্লাসের প্রথম অংশটুকু আপনারা কেমন বুঝলেন আর ই কমার্সের প্রসেসটা কেমন বুঝলেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আর কি। তো আমি যেহেতু অলরেডি প্যান্থিয়নে গেছিলাম একবার, এখন আর যাবো না, তো সেই ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটাকে একদম ডিলিট করে একদম নতুন অবস্থায় গিয়ে এরপর আবার হচ্ছে ই কমার্সের প্রসেসটার দিকে যাব। তো এটার জন্য আমি প্রথমে একটা প্লাগইনে যাব, আমার ওয়েবসাইটটাকে আমি ডিলিট করব, এই জন্য অ্যাড প্লাগইনে যাব। এখানে গিয়ে আমরা সার্চ করব WP রিসেট। মনে রাখবেন, এই প্লাগইনটা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটটাকে সরাসরি সবকিছু যা যা আছে, থিম পোস্ট যা আছে সব ডিলিট করে দিতে পারবেন এই WP রিসেট প্লাগইনটার মাধ্যমে। তো এই প্লাগইনটা ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার চাইলে পেইড ভার্সনও ব্যবহার করা যায়। এখন বলতে পারেন ফ্রি এবং পেইড ভার্সন দুইটার মধ্যে আমার পার্থক্য কি, বা ফ্রি পেইড কেন নিব এটা? সেটা হচ্ছে ধরেন কোনো কারণে আমি আমার এই ওয়েবসাইটটাকে ডিলিট করে দিলাম, পরে আমার মনে হয়েছে যে না, ডিলিট করা উচিত হয় না, এই মুহূর্তে আমার ওয়েবসাইটটা আবার দরকার, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তখন হচ্ছে আপনি এটাকে আবার রিকভার করে নিতে পারবেন। তো এই যে WP রিসেট, এটা ইনস্টল করলাম। এখন এটাকে ব্যবহার করার জন্য এই যে ওপেন WP রিসেট টুলস, এটার ভিতরে যদি যাই তাহলে আমাদেরকে কিছু প্যাকেজ দেখাবে। এই যে লাইফ টাইম পার্সোনাল লাইসেন্স, তারপর হচ্ছে লাইফ টাইম মানে টিম লাইসেন্স, এখানে কিছু প্যাকেজ আছে। এই প্যাকেজ গুলো যদি নিতে চান নিতে পারেন, তো আমাদের এগুলো দরকার নাই, আমরা জাস্ট খালি জায়গায় রাখলাম। আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে সরাসরি ডিলিট করে দেওয়া। নিচের দিকে আসবো, একদম নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবো, এই যে এখানে লেখা আছে সাইট রিসেট। এই কাজটাও কিন্তু যদি ভালোভাবে পারেন এটা নিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। আমরা ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.কমে প্রায় সময় দেখি কিছু ক্লায়েন্ট জব পোস্ট করে ব্যাপারটা এরকম যে আমার ওয়েবসাইটটাকে আমি ডিলিট করে দিতে চাই, বা আমার ওয়েবসাইটে যা যা আছে সবকিছু এক ক্লিকে ডিলিট করে দিতে চাই। ক্লায়েন্টরা কিন্তু এই কাজটা পারে না, ক্লায়েন্টরা ইন্ডিভিজুয়ালি সবটা একটা একটা করে রিমুভ করে ডিঅ্যাক্টিভ করে। তো এই প্রবলেমটা যেন আমাদের না হয় এই জন্য আমরা যেটা করবো, সরাসরি সাইটটাকে রিসেট করে দিব, মানে সাইটটাকে একদম নতুন অবস্থায় নিয়ে আসবো যেন করে সবকিছু ডিলিট হয়ে যায়। তো আমরা এই যে এখানে বলছে যদি আমার ওয়েবসাইটটাকে আমি রিসেট করতে চাই তাহলে বলছে টাইপ ইন রিসেট, এখানে রিসেট ওয়ার্ডটা লিখতে বলছে RESET। এখানে কিন্তু আপার কেস দেওয়া যাবে না, সে যেভাবে বলছে, হ্যাঁ এই যে যেমন এখানে লেখা আছে যে এক্সাম্পল দেওয়া আছে, রিসেট এভাবে লিখতে বলছে, রিসেট দিলাম। তারপর হচ্ছে রিসেট সাইট, এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে সে একটা ওয়ার্নিং দিবে যে আসলেই আমি আমার ওয়েবসাইটটাকে রিসেট করতে চাচ্ছি কিনা। যদি চাই তাহলে এই যে এখানে রিসেট ওয়ার্ডপ্রেস, এখানে জাস্ট ক্লিক দিব, তাহলে হচ্ছে প্রসেসটা শুরু হবে, আমার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে। এই যে আশা করি যা যা করছি সব শেষ। এখন আমি যদি এখানে একটা রিলোড দেই তাহলে দেখেন একদম নতুন অবস্থায় চলে আসে। তার মানে আমরা অনেক সময় একটা টেনশনে থাকি, আমার ওয়েবসাইটটা আমি ডিলিট করে দিতে চাই, এটা রাখবো না, এটা ভালো লাগতেছে না, এই প্রসেসটা ওকে নাই, হ্যাঁ, বা এটাকে আমি যদি আবার নতুন করে করতে পারতাম হয়তো বা ভালো হতো, এরকম চিন্তা ভাবনা অনেক সময় আমাদের আসে বা ক্লায়েন্টেরও আসে। তো তখন চাইলে আপনি এই প্রসেসে স্যার কোন কাজটা জায়গায় গেলেন আরেকবার একটু দেখাবেন? একটু ওই বাইরে একটু ইয়ে গেছিলাম তো, আম্মু ডাকছিল। প্লাগইনে রেকর্ড যাব, ভিডিও পাবেন তো ভাই, রেকর্ডে দেখতে পাবেন, রেকর্ড থাকবে তো। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে স্যার যাব, এটা কি অ্যাড শুধুমাত্র প্লাগইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে? হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ক্ষেত্রে। প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে যাব, এখানে গিয়ে সার্চ করব WP রিসেট। WP রিসেট লিখে আমরা এখানে সার্চ করব। এখানে যখন সার্চ করব এই যে প্লাগইনটা পেয়ে যাব, এটাকে ইনস্টল করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এই যে ইনস্টল যে প্লাগইন আছে এখানে আমরা ক্লিক দিলে এই প্লাগইনটা এখান থেকে দেখতে পারবো। তারপর আমরা চলে যাব ওপেন WP রিসেট টুলস, এটার ভিতরে আমরা প্রবেশ করব। দেন হচ্ছে একদম নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে লেখা আসবে সাইট রিসেট। এখান থেকে আমরা টাইপ করে দিব রিসেট, রিসেট লিখে জাস্ট রিসেট সাইট যদি দেই তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।
এখন বুঝছেন? বা রেকর্ড করা হচ্ছে, জি স্যার, রেকর্ডটা বুঝছি দেখে স্যার। নিল, রেকর্ডটাও দেখে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই যে রিসেট হয়ে গেল। এখন আমরা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য এগিয়ে যাব। এখন ই কমার্স ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েশন করব? ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য আমরা আলাদা একটা থিম ব্যবহার করব, আলাদা কিছু প্লাগইন ব্যবহার করব, যেগুলোর মাধ্যমে আমরা একটা রেডিমেড একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। আসার পর থিম কোথা থেকে ইনস্টল করে এখন কেউ একজন বলেন, আমি বলবো না, বলেন। অ্যাপিয়ারেন্স থেকে স্যার। অ্যাপিয়ারেন্স। তাহলে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স তারপরে থিম, তারপর হচ্ছে থিম। অ্যাপিয়ারেন্স থেকে থিমে তারপরে গেলাম, অ্যাড তারপর থিম। add। তো এখন যেহেতু আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, তো ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা থিম ইনস্টল করব, যে থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। এই যে বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, তারপরও যদি না আসে আপনারা এখানে এসে সার্চ করবেন অ্যাস্ট্রা লিখে, ASTRA। এটা লিখে যখন সার্চ করবেন তখন এই যে আপনার কাছে এই থিমটা সরাসরি চলে আসবে। তো প্রথমে একটু দেখেন এখানে কোনো থিম দেওয়া নাই, একদম সাদামাটা। তো এই থিমটাও যখন আমি প্রথমে ইনস্টল দিব খুব একটা চেঞ্জ আসবে না, সাদামাটাই থাকবে এখানে। আচ্ছা, তো এটাকে আমরা যদি ব্যবহার করতে চাই, এখানে আমরা ইনস্টল দিব, ইনস্টলের পাশাপাশি এটাকে আমরা অ্যাক্টিভ দিব। এই যে হয়ে গেল। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি একটু ভিজিট করি, এখান থেকে একটা যদি রিলোড দিই, তাহলে দেখেন খুব আহামরি চেঞ্জ হয় না, জাস্ট হালকা একটু চেঞ্জ হয়েছে। ওই যে হ্যালো ওয়ার্ল্ড আবার চলে আসছে। তো এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম না, যে হ্যালো ওয়ার্ল্ড কেন আসে বা হ্যালো ওয়ার্ল্ড কিভাবে আসছে। এটা তো বাই ডিফল্ট আমরা দেখছিলাম যে ওখানে মেসেজ ছিল, যার কারণে এই জিনিসগুলো চলে আসছে। এগুলো আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করছি। তা আশা করি এই কনসেপ্ট গুলো আপনাদের আজকে ক্লিয়ার আছে। তো এখন যেহেতু বলছি যে রেডিমেড একটা ওয়েবসাইট তৈরি করব, তো রেডিমেড ওয়েবসাইটের জন্য আমরা এখন আর কোনো থিমে যাব না, এখন আমরা চলে যাব সরাসরি প্লাগইনে। প্লাগইন। একটা প্লাগইন ব্যবহার করে সরাসরি একটা ফ্রিতে রেডিমেড একটা ই কমার্স বিল্ডিং করব আমরা। তো কিভাবে করব? তো এখন যেহেতু আমাদের থিম ইনস্টল করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব প্লাগইনে। তাহলে এখানে প্লাগইন লেখা আছে, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে এখানে দুইটা প্লাগইন আছে, আপনারা চাইলে দুইটার মধ্যে যে কোনো একটা প্লাগইন ব্যবহার করতে পারেন। আমি প্লাগইন গুলোর নামগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে রয়্যাল এলিমেন্ট। আমরা যদি রয়্যাল লিখি তাহলে চলে আসবে এখানে এই যে রয়্যাল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এই যে প্লাগইনটা আছে, আপনারা চাইলে এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। আরেকটা আছে স্টার্টআপ টেমপ্লেট। আমরা যদি স্টার লিখি এখানে, স্টার্টআপ সম্ভবত আমার ঠিক মনে, এই যে স্টার্টআপ, হ্যাঁ এই যে এই টেমপ্লেট। তো এই প্লাগইনটাও খুব ভালো কাজ করে, দেখেন এগুলো রিভিউ কিন্তু খুবই ভালো। 4713টা রিভিউ আছে। আর হচ্ছে রয়্যাল এলিমেন্টেরও আমরা দেখছিলাম প্রায় অনেকগুলো আছে। তো যার যেটা ভালো লাগে ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা দিয়ে দেখাচ্ছি, একটা দিয়ে দেখালেই বুঝবেন। আমি ধরেন এই যে এই প্লাগইনটা ব্যবহার করব। তো এখানে টেমপ্লেট দেওয়া আছে, মানে রেডিমেড ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু টেমপ্লেট দেওয়া থাকে এই প্লাগইনে। সেটা আপনি ই কমার্সের জন্য হতে পারে, সেটা হতে পারে ব্লগ ওয়েবসাইটের জন্য, সেটা হতে পারে ই কমার্স ওয়েবসাইটের জন্য, সেটা হতে পারে অনলাইন স্টোরের জন্য, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি টেমপ্লেট এখানে আছে। তো আমরা চাইলে স্যার রেডিমেড ওই কমার্স দিয়ে হয় না? স্যার হয় এটা কি হয় হয় থিমের জন্য নাকি? স্যার আমরা তো ই কমার্স কমার্স আর এলিমেন্টর দিয়ে দিয়েই তো মনে করছিলাম। হয়, মানে এর আগে দেখছিলাম, মানে কমার্স যে স্যারকে করতে দেন, আপনারা এত কথা বলেন কেন? কমার্স হচ্ছে একটা প্লাগইন, আর আমি এখন তৈরি করতেছি ই কমার্স ওয়েবসাইট। আমি তো ই কমার্স ওয়েবসাইটই তৈরি করি নাই, তাহলে কমার্সটা আসলো কোথা থেকে? আমি কি ওয়েবসাইট তৈরি করছি ই কমার্স? স্যার এটা কি আপনার হচ্ছে থিমের জন্য এটা নিলেন না এটা আর হ্যাঁ, কি? থিমের জন্য, থিম বা টেমপ্লেটের জন্য। থিম তো অলরেডি নিছি, আমি থিম কি নিছি, কোন থিম ইনস্টল দিছি এখানে? সরি স্যার, টেমপ্লেট। হ্যাঁ, আমি এখানে থিম ইনস্টল দিছি কোনটা? এক্সট্রা থিম, এক্সট্রা। এই থিমের আন্ডারে আমি একটা টেমপ্লেট ইনস্টল করব, যে টেমপ্লেটটা সরাসরি ই কমার্স হিসেবে কাজ করবে। আর ওই ই কমার্স ওয়েবসাইটটা কন্ট্রোল করার জন্য আমার একটা কমার্স লাগবে, যেটাকে প্লাগইন বলা হয়।
এই টেমপ্লেটটাই যখন আমি ইনস্টল দিব তখন ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করার জন্য যা যা লাগবে সবকিছু এখানে বাই ডিফল্ট চলে আসবে। স্যার এখন বুঝতে অ্যাস্টার পারছেন? নিজস্ব টেমপ্লেট আছে না? অ্যাস্টারও আছে, ব্যবহার করেন। অ্যাস্টারও আছে, ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে। কিন্তু আমি চাচ্ছি একদম সহজ করে দেখানোর জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আরেকজন ওকে কি স্যার। যেন বললেন? আরেকজন ছিলেন ফিমেল, কি যেন বললেন? আমি নামটা দেখি নাই, কিছু বলবেন? কি যেন বলতে চাইলেন, আমি কথা শুনি নাই তো। আচ্ছা, তো আমরা যদি এখন এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাই, এখান থেকে জাস্ট এটা কি ইনস্টল স্যার দিব। একটু কাইন্ডলি কি স্যার একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে তো, এই যে স্যার বলেন? প্লাগইন থেকে টেমপ্লেট নেওয়াটা আগে দেখি নাই তো, এই কারণে কনফিউশন ক্রিয়েট হয়েছে। একটু যদি আবার আরে বলতে, ভাই, সে একই জিনিস আগে প্লাগইন থেকে আমরা টেমপ্লেট কেন নিছি, থিম কেন নিতেছি? আরে আমি থিম কোথায় নিলাম? এটা এটা কি থিম নাকি? স্যার টেমপ্লেট, টেমপ্লেট আর থিম কি এক জিনিস? স্যার সেটাই কনফিউশন ক্রিয়েট করছে আর কি স্যার, এটা একটু রিপিট করলে ভালো হতো থিমকে কাইন্ডলি। কাস্টমাইজ করার জন্য আসলে হচ্ছে ক্লাসের টেমপ্লেটটা সময় নেওয়া অনেকেই হয়েছে। মন দিয়ে ক্লাস করে না, আর যার জন্য এইগুলা প্রশ্ন করে। শুনেন, ভাইয়া প্রথমে স্যারকে আমরা হ্যান্ডেল করতে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ শুনেন, আমরা প্রথমে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য থিম ইনস্টল দিছি, সেটা হচ্ছে এস্ট্রা। এই এস্ট্রারও নিজস্ব কিছু টেমপ্লেট আছে, যেসব টেমপ্লেট ব্যবহার করে আমরা ই কমার্স রেডি করতে পারবো। বাট কাজটাকে সহজ করানোর জন্য আমি এস্ট্রার কোনো টেমপ্লেট ব্যবহার করতেছি না, আরো সহজের জন্য আমি অন্য একটা প্লাগইন থেকে একটা টেমপ্লেট নিচ্ছি, যাতে করে একটা ই কমার্স ওয়েবসাইট রেডি করার জন্য যা যা লাগবে ওই টেমপ্লেট থেকে আমরা সবকিছু পেয়ে যাবো, এ টু জেড। কুকমার্স থেকে শুরু করে শিপিং মেথড থেকে শুরু করে অর্ডার দেখার শুরু থেকে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম সবকিছু এখানে পেয়ে যাও, যেন কাজটা সহজ হয়। এই জন্য আমি এটা দেখাচ্ছি। এক একজন এক একটা দেখাইতেই পারে, এটাই স্বাভাবিক। হয়তো বা এটা নতুন দেখতেছেন, দেখেন না আগে কি হয়। না দেখে কোশ্চেন করলে তো ধরেন নিজের মতো কনফিউজ কাজ করবি। আগে দেখেন আমি কিভাবে কি করতেছি। এসটা ইনস্টল দিলাম, এখন প্লাগইনে আসলাম, বললাম এসটা ইনস্টল করার পর এখন একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনের নাম দুইটা বলে দিলাম, একটা হচ্ছে রয়্যাল এলিমেন্টর আর একটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। যার যেটা ভালো লাগে সেটা ইনস্টল করে। তো দেখি ইনস্টল করে কি হয়। এই যে ইনস্টল করলাম, অ্যাক্টিভও করলাম। তো যেহেতু অ্যাক্টিভ হয়েছে, এখন আমি ইনস্টল প্লাগইনে যাই। ইনস্টল প্লাগইনে যাওয়ার পর এই যে স্টার্টার টেমপ্লেট এখানে লেখা আছে। তো এই যে টেমপ্লেটটা বা যে প্লাগইনটা, এই প্লাগইনটা ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার পেড ভার্সনও ব্যবহার করা যায়। এখন ফ্রিতে ব্যবহার করলে লাভ কি আর পেড ভার্সন ব্যবহার করলে লাভ কি? ফ্রিতে বেশি টেমপ্লেট নাই, মানে ই কমার্সের হোক আর ব্লগের হোক যাই হোক বেশি টেমপ্লেট খুঁজে পাবেন না। বাট পেড ভার্সনে যদি যান, প্রিমিয়াম কোয়ালিটির কিছু টেমপ্লেট আপনি এখান থেকে খুঁজে পাবেন। তো এখন এই টেমপ্লেটটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এখানে গেট স্টার্টে যাব। এখানে যাওয়ার পর প্রথমে তাদের কিছু প্রসেস আসবে, এই প্রসেস গুলোকে আমাদের ওকে করতে হবে। দেখি কি কি আসে। এখন বলছে যে আমরা ইআইডি ওয়েবসাইট বিল্ড করবো কিনা। না, আমরা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, মানে ক্লাসিকের একটা টেমপ্লেট আমরা নিব। জাস্ট এখানে দিয়ে দিলাম বিল্ড উইথ টেমপ্লেট। এখন বলতেছে কিভাবে আমরা পেজ বিল্ডার করব। আমরা হচ্ছে এলিমেন্টর, এটাও একটা প্লাগইন। ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে, ই কমার্স ওয়েবসাইট মেইনটেনেন্স করতে গেলে অনেক প্লাগইনের প্রয়োজন হয়। তার মধ্যে এলিমেন্টর আছে, তার মধ্যে উ কমার্স আছে। উ কমার্স নিয়ে বারবার যেটা বলতেছেন, এটা একটা প্লাগইন, এটা কোনো থিমও না, কোনো মানে টেমপ্লেটও না, ওটা একটা সরাসরি প্লাগইন। তো এই যে এলিমেন্টর, তাহলে এলিমেন্টরটাকে আমরা সিলেক্ট করব। এখন বলছে যে দেখো, যে তোমার যেহেতু ই কমার্স তুমি বানাবা, ই কমার্সের মধ্যে তোমার এখানে কোন টেমপ্লেটটা ভালো লাগে সেটা তুমি দেখো। তোমার স্টার্ট থিমের মধ্যেই এই টেমপ্লেটটাকে তুমি সরাসরি ইনপুট দিতে পারবা ই কমার্স ওয়েবসাইটের জন্য। জাস্ট এতটুকুর জন্য আমি স্টার্টার টেমপ্লেটটা নিছি, আমল তো কিছু না। এখানে লেখা আছে অর্গানিক স্টোর, ক্লোথিং স্টোর। আপনার যদি ফ্যাশন স্টোর হয় তাহলে এটা নিতে পারেন, কিন্তু এটা কি প্রিমিয়াম। এখন আমরা তো প্রিমিয়াম নিব না, আমরা ফ্রি নিব। ধরেন এই যে অর্গানিক, এটা কি ফ্রি। ধরেন আমি এখানে সিলেক্ট করলাম। এখন এটাকে যদি আমি আমার ওয়েবসাইটে সরাসরি ইনপুট করতে চাই, যে আমি চাই আমার রেডিমেড একটা ই কমার্স ওয়েবসাইট এই টেমপ্লেটে চলে আসে, তো এটা যদি ব্যবহার করতে চাই, এখান থেকে আমরা কন্টিনিউ দিব। এগুলো যা আছে আছে, এগুলোকে জাস্ট স্কিপ দিয়ে দিলাম। ধরেন এটাকে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট দিয়ে দিলাম।
এখন যে প্রসেসটা চলতেছে এই প্রসেসটা 100% হয়ে গেলেই দেখবেন যে আপনার অর্গানিক ফুড নামে এখানে একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে, ই কমার্স ওয়েবসাইট। জাস্ট সিম্পল। এক্সট্রা নিলাম থিমটার মধ্যে আমরা একটা টেমপ্লেট ইনস্টল দিছি। আপনাদের কথাও ঠিক আছে, আপনারা বলছেন কি যে স্যার এক্সট্রাতেই তো টেমপ্লেট আছে, এক্সট্রা দিয়ে তো আমরা বানাইতে পারেন, বাট কাজটাকে ভেরি ইজি করার জন্য আমি এক্সট্রাতে আর যাই নাই, এক্সট্রাটাকে জাস্ট ইনস্টল দিছি যেন আমাকে সে একটা সাপোর্ট দেয়। আর প্লাগইন থেকে গিয়ে একটা টেমপ্লেট সরাসরি এখানে ইনস্টল করে দিচ্ছি, জাস্ট এটা। এই যে দেখেন এখন যদি এটা 100% হয়ে যায় তাহলে দেখবেন আমাদের এই যে ব্যাক এন্ডে যত মেনু বার ছিল এখানে দেখবেন আরো ই-কমার্স, প্রোডাক্ট আপলোড করার অনেক কিছু আরো অ্যাড হয়ে যাবে। এটাকে 100% হইতে দেন, দেখবেন অনেক কিছু চলে আসবে। স্যার কোশ্চেন সেট চেঞ্জ করেন, সেট দিছেন সিটি 5টা সেট করছি, 5টা সেট। স্যার এই বেশি যে প্লাগইন ইউজ করলে কি সাইট অনেক মানে হ্যাঁ ভারী হ্যাঁ হয়ে যায়? হ্যাঁ, বেশি প্লাগইন ব্যবহার করলে সাইডের স্পিড আপনার ডাউন হতে পারে। এখন সাইডের স্পিড কিভাবে বাড়াবেন সেটার জন্য একটা প্লাগইন আছে, যদিও সেটা প্লাগইন অপশন থেকে পাওয়া যায় না, এটার নাম হচ্ছে ডাব্লিউপি রকেট। এই যে ডাব্লিউপি রকেট, এটা আপনাকে কিনে নিতে হবে। এটা কি, এটার মাধ্যমে আপনি যদি আপনার ওয়েবসাইটে মাইগ্রেট করেন তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড খুব ফাস্ট হবে। হ্যাঁ, মিনি সেকেন্ডের মধ্যে ধরেন ফাস্ট কাজ করবে এটা। ডাব্লিউপি রকেট এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যই এই প্লাগইনটা ব্যবহার স্যার করতে এটা হয়। এটা কেনা নেই কিনে আপনার স্যার? কি স্যার এটা কি যদি আপনার কেনা হোস্টিং আছে? একজন কথা বলেন। বলছি স্যার এইটা যদি কি আপনার? হোস্টিং এ বেশি আর কি স্টোরেজ থাকে তাহলেও কি স্পিড বাড়ে স্যার? হ্যাঁ, স্পিড দিবে। ডাব্লিউপি রকেট আপনাকে হোস্টিং এর প্যানেলের জন্য স্পিড দিবে, সমস্যা নাই, সে ভালো স্পিড দেয়। আচ্ছা, আরেকজন কি বললেন? এইটা কি আপনার কেনা আছে স্যার? না 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 না, এটা কিনে নিতে হবে আপনাকে। ও আচ্ছা। এটা ক্র্যাক হয় না, এটা ক্র্যাক দিয়েও কাজ হয় না। এটাকে আপনাকে সরাসরি কিনে, এটা সরাসরি আপনি ওই যে প্লাগইনে গিয়ে সার্চ করলেও পাবেন না। এটা যখন আপনি কিনবেন তখন তারা আপনাকে একটা জিপ ফাইল দিবে, সে জিপ ফাইলটা আপনি প্লাগইনে গিয়ে আপলোড দিতে হবে, তখন আপনার এই ডাব্লিউপি রকেটটা কাজ করবে। স্যার প্রাইস কেমন? এই যে এখানে প্রাইস লেখা আছে, তো এই যে প্রাইসিং লেখা আছে, এখানে প্রাইসিং এ যান, এই যে লেখা আছে 3টা ওয়েবসাইটের জন্য $119, একটা ওয়েবসাইটের জন্য 1 বছরের জন্য $60 খরচ করতে হবে। যদি এটা হচ্ছে স্যার দুর্ভাগ্যবশত আমরা এত ডলারের মালিক না। এটাই বললাম যে ক্লায়েন্ট খাজনা তো থেকে পাতা দিচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট যদি চায় স্যার। ক্লায়েন্ট কিনে দিবে। হ্যাঁ বলেন হ্যাঁ, বলেন। বলছিলাম যে এই যে এখানে আপনি বললেন একটা হচ্ছে কোড দিবে, ওই কোডটা কি হচ্ছে ওই যে ব্যাগিংস এ যে হচ্ছে ইয়ে থাকে ওখানে পেস্ট করে দিতে হবে? কোড না, মানে আপনি যখন ডাব্লিউপি তে হ্যাঁ অ্যাকাউন্ট খুলবেন তখন তাদের কাছে যখন একটা অর্ডার প্লেস করবেন তখন তারা আপনাকে একটা জিপ ফাইল দিবে। জিপ ফাইল তো বুঝি। জি স্যার বুঝি। হ্যাঁ, এই জিপ ফাইলটা আপনার কি করতে সি হবে? প্যানেলে আপলোড করতে হবে নাকি? সিপ্যানেল আমি আচ্ছা, এটা প্লাগইনে নিয়ে একটু পরে বলবো। স্যার এই যে দেখেন ম্যানুয়ালি আমার প্লাগইন অ্যাড করা যায় ওইভাবে করতে হবে না? প্লাগইনে আপলোড করতে হবে। প্লাগইনে গিয়ে আপলোড করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমার ই কমার্স ওয়েবসাইট রেডি হয়ে গেছে, এই যে লেখা আছে কনগ্রাচুলেশন। এখন আমি যদি ভিজিট দেই তাহলে দেখবেন আমার ওয়েবসাইট পুরো রেডি। এই যে দেখেন অর্গানিক স্টোর দিয়ে আমার ই কমার্স ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এখন বুঝতে পারছেন আমি টেমপ্লেটটা কেন ব্যবহার করছি? জাস্ট এক্সট্রা থিমের ভিতরে আমি এই টেমপ্লেটটা ব্যবহার করলাম যেন ওখান থেকে একটা সরাসরি টেমপ্লেট এনে আমি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি, জাস্ট এটার জন্য। আপনারা যারা এক্সট্রা দিয়ে শিখতেন সরাসরি এক্সট্রা টেমপ্লেট ব্যবহার করছেন, করেন, কোনো সমস্যা নাই। ওইটা একটা মেথড, এইটা একটা মেথড। তাহলে কি হলো, আগে একটা শিখে রাখছেন এখন একটা শিখে ফেললেন, 2টা মেথড হয়ে গেল। এটা আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজ করবে, ব্যাপারটা হচ্ছে এটা। এখন আমরা যদি একটু ব্যাক এন্ডে যাই, এই যে ব্যাক এন্ডে আসলাম, এখন ব্যাক এন্ড এই যে দেখেন এখনই আপনারা দেখেন ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে গেছে, খেয়াল করছেন? নেট স্পিড কিন্তু ভালো বাট ওয়েবসাইট স্লো হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে অনেক প্রোডাক্ট ডিফল্ট এখন চলে আসছে। এই যে দেখেন এখন আমরা এটাকে একটু দেই। এই যে দেখেন এখন আপনারা একটু মেনু বার গুলো দেখেন। প্রথমে আছে ড্যাশবোর্ড, তারপর আসছে ফিনিশ সেটআপ, এক্সট্রা আসছে, কার্ট ফলো আসছে, তারপরে এই যে এখানে ই-কমার্স আসছে, প্রোডাক্ট আসছে, পেমেন্ট আসছে, অ্যানালিটিক্স আসছে, মার্কেটিং আসছে, এলিমেন্টর আসছে, তারপর হচ্ছে টেমপ্লেট আসছে। এগুলো কিন্তু আগে ছিল না। তো এগুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে থিম প্লাস প্লাগইন 2টা থেকে সবকিছু এখানে চলে আসছে।
এখন স্যার এই যে সব এখান প্লাগইন থেকে কি আমাদের লাগবে? না, যেটা আপনার লাগবে না এটাকে আপনি আনইনস্টল করে দেন। আপনার কাছে যেটা মনে হবে যে না এই প্লাগইনটা তো আমি ব্যবহারই করতেছি না, যা লাইক ধরেন আমরা যখন একটা মোবাইল ফোন কিনি তখন নতুন ফোনে বাই ডিফল্ট অনেক অ্যাপস দেওয়া থাকে, কিন্তু আমরা কি সকল অ্যাপস রাখি? আমরা কেনার পর যখন বাসায় আনি তখন যে অ্যাপসটা আমার লাগে না সেই অ্যাপসটা স্বাভাবিকভাবে আমরা কি করে আনইনস্টল করে দিই, ব্যাপারটা এটা। তো এখানেও দেখেন, এখানেও অনেক কিছু আছে, আপনার যখন যেটা দরকার পড়বে সেটা ব্যবহার করতে পারবেন। এখন দেখেন আমার ওয়েবসাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা রেডি হয়ে গেছে। যদি এখানে কি লেখা স্টোর কামিং সুন, এটা কামিং সুন লেখা আছে, এটাকে সবার কাছে ভিজিবল করার জন্য এই যে এখানে আমরা ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে এটাকে আমরা কি করে দিব, সাইট ভিজিবিলিটিটাকে আমরা এখন কামিং সুন না দিয়ে এটাকে আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইট এখন লাইভ, দিয়ে জাস্ট এখানে সেভ চেঞ্জ দিব, তাহলে এখানে লাইভ দেখাবে। তার মানে আমার ওয়েবসাইট সম্পূর্ণরূপে এখন রেডি হয়ে গেছে। ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট রেডি। এখন আমরা যদি বাংলাদেশি ওয়েবসাইট হয় তাহলে বাংলাদেশে তো ডলার চলবে না, বাংলাদেশি দিতে হবে। এখানে কিভাবে প্রোডাক্ট আপলোড করব, এখানে কিভাবে বাংলাদেশি কারেন্সি দিব, এখানে কিভাবে বিকাশ, নগদ, রকেট অ্যাড করব, কিভাবে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করব, হ্যাঁ, বা এই থিমটাকে বা এই টেমপ্লেটটাকে কিভাবে হালকা পাতলা একটু এডিট করা যায়, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন জাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে স্যার ডাব্লিউপি রকেটটা কিনলে সেটা কিভাবে আপলোড করব। সেটা হচ্ছে এই যে এখানে ব্যাকএন্ডে আসবো, আসার পরে এই যে প্লাগইন আছে, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে তখন আর আমরা প্লাগইন সার্চ করব না, তখন এই যে এখানে লেখা আছে আপলোড প্লাগইন, এই যে আপলোড প্লাগইন, এই আপলোড প্লাগইনে গেলেই তখন ওখান থেকে আপনি জিপ ফাইলটা সরাসরি আপলোড করে দিলেই এই যে এখানে এখানে জিপ ফাইলটা আপলোড করবেন। এই যে এখানে লেখা আছে শুধুমাত্র জিপ ফরম্যাট তারা অ্যালাউ করে, জিপ ফরম্যাটটা জাস্ট এখানে যদি দেন দিলে হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি।